নিজের ভাই মনে করে বলতে পারো। আচ্ছা, আমি প্রথম প্রথম কোশ্চেন পাইছি, বলছে ভাইয়া স্ট্রিক্ট ভাবে আর ইউ প্রিপারেশন শুধু আর সেকেন্ড টাইম প্রিপারেশন একসাথে কন্টিনিউশন করবো কিভাবে, মানে তার কোশ্চেনটা হয়তো এরকম, মিতুর কোশ্চেনটা হয়তো এরকম যে সেকেন্ড টাইম প্রিপারেশন কন্টিনিউ করতে চাইতেছে, পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাইতেছে, এরকম কিরা? মিতু, তোমার কোশ্চেনটা এরকম কিরা দেখো। ওদিকে যাও। এই বাকিটা মিউট করে রাখো তাহলেই হবে। আচ্ছা, মিতুর কোশ্চেনটা যদি এরকম হয় যে ভাই আমি রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছি, পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন, ঠিক আছে, তাহলে কিভাবে কভার করতে পারি? আচ্ছা, এক্ষেত্রে আমার যে পরামর্শ সেটা হলো যে দেখো, আমাদের একটা সমস্যা কি, এই দেখো, তোমরা আশা করি শুনতেছো, অনেকেরই কোশ্চেনটা থাকে যে ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন একসাথে এবং সাথে সাথে যে জিএসটি বলেন, কৃষিগুচ্ছ বলেন বা অন্য অন্য প্রিপারেশন কিভাবে কভার করবো, ঠিক আছে। ডেন্টালের সময় আমাদের এই কোশ্চেনটা করতো অনেকে, ভাইয়া একাধিক প্রিপারেশন একসাথে কিভাবে নেওয়া যায়, বুঝছো কিনা। তো আমার যে পরামর্শ এক্ষেত্রে সেটা হলো, দেখো তোমরা আলাদা করে ফেলো দুইটা জিনিসটা, এটাই মেইন সমস্যা। যেমন নাম্বার ওয়ান কথা হলো, তুমি যদি দুইটা একসাথে প্রিপারেশন নিতে যাও, তোমাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, এটা তুমি স্বীকার করো না করে একটু পরিশ্রম তোমাকে বাড়াই করতে হবে। এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, যেমন তুমি একটা চ্যাপ্টার যখন আমাদের ক্লাস করবা বা হচ্ছে তুমি একটা চ্যাপ্টার শেষ করার পর ওই চ্যাপ্টারের একই সাথে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখে ফেলো, ওই চ্যাপ্টারের একই সাথে তুমি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন দেখে ফেলো। এমন না যে তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ধরো তুমি ফিজিক্সের কোন একটা চ্যাপ্টার পড়লা, হ্যাঁ, এমন না যে তুমি কিছুই পারবা না, তুমি অনুশীলনী এমসিকিউ সলভ করছো মেডিকেলের জন্য, বা তোমার বিভিন্ন ভাবে বই পড়া আছে, বা তোমার একাডেমিক কিছু হলো নলেজ আছে, এমন না যে তুমি কিছুই পারবা না, ঠিক আছে। তোমার সূত্রগুলো জানা আছে, তোমার কনসেপ্ট গুলো জানা আছে, তুমি অল্প হলেও জানো। তো এক্ষেত্রে কি করবা, এক্ষেত্রে যে চ্যাপ্টারটা তুমি মেডিকেলের জন্য পড়তেছো, এটা তো পড়তেছোই, পাশাপাশি তুমি ওই একই চ্যাপ্টারটা তুমি অন্য রাজশাহী ইউনিভার্সিটি হোক বা কৃষিগুচ্ছ হোক কোশ্চেন ব্যাংক দেখে ফেলবা, বুঝছো কিনা। তাহলে একই সাথে তোমার ওই প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, তুমি দেখবা যে আসলে পারতেছো, ম্যাক্সিমাম কোশ্চেনই পারতেছো। এখন ভাই যেগুলো পারে না কি করবো, সেগুলোর জন্য তুমি হয়তো বা আলাদা কোনো ক্লাস করতে পারো, বা তুমি আলাদা করে আমাদের মেন্টর গ্রুপে জিজ্ঞাসা করতে পারো, বা আমাদের জিজ্ঞাসা করতে পারো ভাই এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো, বা ওটার তুমি একটা ইউটিউব থেকে ক্লাসও দেখতে পারো, কারণ ইউটিউবে কিন্তু ফ্রি ক্লাসের অভাব নাই। কেউ যদি চায় যে ফ্রি ক্লাস দিয়ে কভার করতে চাই, তাও কিন্তু পারা যায়। ধরো তুমি ম্যাথ পারতেছো না, অসুবিধা নাই, তুমি ম্যাথের একটা ফ্রি ক্লাস করো ইউটিউব থেকে, তাহলে তো হয়ে যায়। তো আমার মেইন কথা হলো যে তুমি যখন সেকেন্ড টাইম চিন্তা করে যখন একটা পেপার চ্যাপ্টার পড়বা, হ্যাঁ, এটা ভালো করে পড়ে ফেলবা, এতে করে তুমি একই সাথে তোমার ওই কোশ্চেন পেপার যখন সলভ করে ফেলবা অন্য জায়গার অন্য কোনো ভার্সিটির, তখন দেখবে তুমি ম্যাক্সিমামই পারতেছো, কিছু কোশ্চেন পারবা না, এটা খুব স্বাভাবিক, বুঝছো। এটা হচ্ছে আমার আইডিয়া, যে ভেবে করলে তুমি দুইটা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কোশ্চেন দেখি, এটা হচ্ছে আমার আইডিয়া, আশা করি বুঝতে পারছো। এরপর এরপর কোশ্চেন দেখি আমি। হ্যাঁ ভাইয়া, এগ্রি আর সেকেন্ড প্রিপারেশন কিভাবে নেবে, এটাই সেম কথা। দেখো কৃষিগুচ্ছ পরীক্ষা যেটা, এটা তুমি দেখো শর্ট সিলেবাস, সেকেন্ড টাইম পড়তে গেলে তো বা মেডিকেল পড়তে গেলে তো ফুল সিলেবাস পড়তে হয়, উল্টা এগ্রিতে আরো পড়া কম। সেক্ষেত্রে তুমি কি করবা বলো, শর্ট সিলেবাস গুলো গুরুত্ব দিয়ে পড়বা, পরে তুমি কি করবা, দেখবা যে ম্যাক্সিমাম পারতেছো। আর সত্যি কথা যেটা, আমার নিজের কাছে কোশ্চেন ব্যাংক আছে, আমি নিজে দেখছি যে আসলে ম্যাক্সিমাম কোশ্চেন পারা যায়। এখন তোমাদের যে মেইন কোশ্চেনটা থাকে ভাইয়া, মানে ওই ম্যাথটা করবো কিভাবে, ঠিক আছে ভাই, আপনি বললেন যে অন্য অন্য সাবজেক্ট গুলা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি না হয় সেকেন্ড টাইম প্রিপারেশন দিই, বা সেকেন্ড টাইমের প্রস্তুতি দিই, বা মেডিকেল প্রিপারেশন দিই, আপনার কৃষি কাভার হয়ে গেল, কিন্তু ভাই ম্যাথ কি করবো, এটা নিয়ে তোমাদের কোশ্চেনটা থাকে। হ্যাঁ, ম্যাথ নিয়ে হচ্ছে অলরেডি যারা আমরা ফুল বেচে আছো তাদেরকে তো সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে, সারণ ভাই দিতেছে। আর ফুল বেচে যারা নাই, অন্যরা যারা আছে তারা ক্ষেত্রে আমি বলবো যে এই যে ফিজিক্স হান্টার্স নামে ওই যে সুমন ভাই আছে না, ফিজিক্স হান্টার্স, তোমরা শুনছো কিন্তু, তো ভাইয়ের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তো ওই ক্লাসগুলো দেখলে আমার মনে হয় এনাফ। এবং তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং বাইরের ক্লাসগুলো দেখবা, তো ম্যাথের প্রিপারেশনটা ওখান থেকে হয়ে যাবে, বুঝছো কিনা। তাহলে ম্যাথ নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তুমি যদি 2 দিনে 1 দিন করে বসো, ভাই প্রতিদিন যদি 1 ঘন্টা করে বসো, তাহলে তো বেশি সময় না তোমাদের হাতে। মিনিমাম দৈনিক দৈনিক তুমি 8 ঘন্টা তো মিনিমাম পড়ার চেষ্টা করবা মিনিমাম। তো 1 ঘন্টা যদি তুমি ম্যাথ করে দেখো, তাহলে তোমার কিন্তু কভার হয়ে যাবে। আর তুমি এমন না যে তুমি ম্যাথ জীবনে পড়ো নাই, এমন তো না, জীবনে প্রথম পড়তেছো। তুমি একাডেমি কিন্তু ম্যাথ পড়ে আসছো, তো তোমার কিছুটা হলো নলেজ আছে, তোমার কনসেপ্ট কিছুটা জানা আছে, তোমার সূত্রগুলো জানা আছে, চিনা পরিচিত অন্তত মনে হবে। তো তুমি ওই তারপর ওই আবার রিভিশনের জন্য তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা, পাশাপাশি তুমি ওই যে সুমন ভাইয়ের ক্লাসগুলো দেখলা ফিজিক্স হান্টার্সের, তো হয়ে গেল এখান দিয়ে। আর আর কি, আর হচ্ছে তোমার কি বলে, এই তো ডেইলি যদি একটু একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আরো মজার ব্যাপার কি, তোমার কি তুমি যেহেতু মেডিকেলের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো ভালো করে পড়ছো, ম্যাথে যদি তুমি একটু কম মার্কও তুলতে পারো, তাহলে কি তোমার চান্স হবে না? অবশ্যই হবে। কারণ তুমি একদিক দিয়ে কম পাও, অসুবিধা কি, ধরো তুমি ম্যাথ একবারে দুর্বল, মানে তুমি একবারই পারো না, হ্যাঁ, তখন তুমি একটু কম মার্ক পেলে তো অসুবিধা নাই, তুমি অন্য দিক দিয়ে মার্ক পাইয়া পুষিয়ে দাও, মানে কভার করে ফেলো, তাহলে তো হয়ে যায়। তো আলটিমেটলি ভয়ের কিছু নাই, তুমি শুরু করো, পারবা, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের যে মেইন সমস্যা হলো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন এবং হচ্ছে ওই যে অন্য অন্য প্রস্তুতি গুলো খুব আলাদা করে ফেলো। তোমরা এটা মাথায় রাখো না যে বই তো একটাই ভাই, হয়তো বা কিছু কোশ্চেন ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে না, এটা হলো কথা।
আচ্ছা, তাহলে আমি আশা করি বুঝতে পারছি যে আসলে পারা যায়, মেনটেন করা যায়। তুমি যদি একটা বার বই ভালো করে পড়ে ফেলো তাহলে অন্যদিকে কিন্তু কাবাব দেয়, বুঝছো? এটা হলো মেন কথা। তোমার যদি মেইন বই পড়ার সময়, মেইন প্রিপারেশন নেওয়ার সময় যদি ঘাটতি থেকে যায়, তাহলে তো তুমি আসলে সব দিকেই মনে হবে যে পারি না, বুঝছো? আচ্ছা, এরপরে আশা করি দুইটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিভাবে নিবা আমি বুঝতে পারছি কিছুটা। ওইটা ফুল, হ্যাঁ। আচ্ছা, আর এর জন্য কিন্তু আমাদের আলাদা করে কোর্স নাই। যারা ফুল ব্যাচে আছো তাদেরকে আমরা ওই কৃষি গুচ্ছের যে এক্সাম ব্যাচ প্লাস মেন্টরশিপ ওইটা আমরা ফ্রি দিছি। তো ওইটা ওখানে এক্সাম গুলো মিললে কাজে লাগাবে। আমি আবারও বলতেছি, দেখো তুমি এতদিন পড়াশোনা করছো, তুমি এমন না যে নতুন করে অনেক ক্লাস করতে হবে। ক্লাস বহুত করছো, অনেক কিছু জানছো। এখন জাস্ট ওই একটা গাইডলাইন এবং হচ্ছে রেগুলারিটি মেনটেন করা প্লাস কোশ্চেন ব্যাংক গুলো সলভ করা, পাশাপাশি নতুন কিছু জিনিস শিখা, এই জিনিসটা কন্টিনিউ রাখলেই হয়। আচ্ছা, একদিনের জন্য নেটওয়ার্কটা ভালো যে আমি নিয়ে আসছি, আমি তোমাকে দেখাই, আমার সামনে আছে। আমি নিজেও কিনে নিয়ে আসছি তোমাদের পড়ানোর জন্য। কিন্তু তুমি জানো কিনা জানি না, যারা টিচার হয় তারা আরো বেশি পড়াশোনা করে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই যে এই কোশ্চেন আমি নিজেও কিনে নিয়ে আসছি, দেখা যায় কিনা জানি না। তো ঘোরা দেখা যায় পিছনে, ইয়ে অ্যাড করা দেখা যায়, এই যে এই কালার, এটাই মেইন কথা, এই কালার, ঠিক আছে? আচ্ছা, তো নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংক দিয়ে কিনবা। আচ্ছা, তারপর তোমাদের কোশ্চেন দেখতে থাকি আমি। তোমরা কি ভয় পাও? হ্যাঁ, তোমরা তো আনমিউট করে কথা বলতে পারো, কষ্ট করে করে তোমরা মেসেজে লিখতেছো। আচ্ছা, তারপর কি বলছে ভাইয়া, মে মাস পর্যন্ত শর্ট সিলেবাসের উপর হলে ভালো হইতো। আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ, সেকেন্ড টাইমের কথাটা বলতেছেন। সেকেন্ড টাইমের অনেকে ভাবতেছে ভাইয়া আমাদের তো কদিন পরে এগ্রি পরীক্ষা, তো আপনারা ফুল সিলেবাস দিয়ে শুরু করলেন এবং প্রথমে এক সপ্তাহ ফুল সিলেবাস ম্যাক্সিমাম পড়াইলেন, ঠিক আছে? তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি তোমাদের জন্য যে কাজটা করতেছি সেটা হলো, আমাদের গত ব্যাচের যে ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত করবো, ঠিক আছে? গত ব্যাচের যে শর্ট সিলেবাসের ক্লাসগুলো সবগুলো আমরা ফ্রি করে দিব। পাশাপাশি কিভাবে আগাবা গাইডলাইন গুলো দিয়ে দিব, ঠিক আছে? কেন ফুল সিলেবাস চ্যাপ্টার দিয়ে শুরু করছি এর একটা কারণ আছে। কারণ অনেকে ভয় পায়, যেমন অনেকে নতুন বা ফুল সিলেবাস কিভাবে শুরু করবো বুঝতে পারতেছে না, অনেকে পড়ে নাই। তো ওইগুলোর জন্য আমরা ফুল সিলেবাস শুরু করছি এবং আমরা ফ্রি রাখছি এই জন্য সবাই যাতে দেখে বুঝতে পারে আমরা কেমন। আর সামনে ফুল শর্ট সিলেবাস টানা থাকবে। আর যারা তোমরা একদিকে ইস্যু করছো পরীক্ষা দিবে তাদের জন্য শর্ট সিলেবাসের একটা ব্যবস্থা করতেছি আমরা। শর্ট সিলেবাসের প্রিপারেশন কিভাবে নেওয়া যায় এটা আমরা আলাদা করে দেখতেছি, আমরাই ক্লাস রেডি করে দিব, বুঝছো কিনা? না, মিলাই নিতে হবে আসলে, শর্টফল মিলাই নিতে হবে। ভাইয়া মেডিকেল বেশি ফোকাস দেই, সবার থেকে শোনা লাগে আগে একটা সিট সিকিউর করো, অন্তত ন্যাশনালে ভর্তি হও। তখন ভাইয়া ডিমোটিভেট হয়ে যায়, ভাবি 3 মার্কেট কিভাবে হবে, আর অনেক হতাশা আসে, এই সার্কেল থেকে বের হতে পারতেছি না। আচ্ছা, এটা সত্যি কথা যে আসলে সেকেন্ডারি প্রিপারেশনের সময় কোন একটা জায়গায় যদি সিট মানে ভর্তি হয়ে সিট সিকিউর করে যদি আসলে আগানো যায়, এটা আসলে ভালো, বেটার, ঠিক আছে? এটা বেটার। এক্ষেত্রে এমন ব্যাপারটা কি, একটা তোমার মনের মধ্যে একটা সান্ত্বনা মনে হয় কি, যে আসলে মনে হয় একটা জায়গায় আমি যদি চান্স নাও হয় কোন একটা জায়গায় তো ঠাই হয়, ঠিক আছে? কোনো জায়গায় চান্স না হওয়ার থেকে একটা সান্ত্বনা কাজ করে আর কি। এক্ষেত্রে চেষ্টা করো কোন একটা জায়গায় ভর্তি হয়ে যাবে। যেমন অনেকে আছে এমন যে বাবা মার অনেক টাকা আছে, সে প্রাইভেটে ভর্তি হওয়ার সামর্থ্য আছে, তো সে দেখা গেছে যদি সেকেন্ডারি প্রিপারেশন মিস হয়ে যায় সে প্রাইভেটে ভর্তি হয়ে যাবে, সুযোগ আছে, কিন্তু সবার তো এই সুযোগটা নাই। এক্ষেত্রে আমার মনে হয় কোন একটা জায়গায় ভর্তি হয়ে থাকতে পারলে বেটার, মানে তোমার মনের মধ্যে একটা সাহস থাকবে, বুঝছো কিনা? তো চেষ্টা করো কোন একটা জায়গায় সিকিউর করতে পারো কিনা। না পারলে খুব ভয়ের কারণ নাই। যাদের মনে করো 3 মার্ক কাটা যাবে, হ্যাঁ, যেমন ওই বলছে নুসরাত ঐশী বলছে যে 3 মার্ক কাটা যাবে, হবে কিনা? তো তোমার সেকেন্ডারি প্রিপারেশন, তোমার প্রিপারেশন কিন্তু অনেক স্ট্রং হবে, ঠিক না? সেকেন্ডারি প্রিপারেশন। আচ্ছা, শাওন ভাই কল দিতেছে, আমি তো ধরি, হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ কারণ, আমি ধরে বলি, কথা বলি, ধরো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ। ও রে ভাই, 2 জন মনে বাকি, হ্যাঁ বাকিরা এত করে দিচ্ছি। ওকে ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি যে কোশ্চেন আনসার দিতেছিলাম যে 3 মার্ক কেলে পসিবল কিনা, অনেকের ভয় করে, বা আমি আরো স্পেসিফিকলি আনসারটা দিয়ে দিই। আমি আরো স্পেসিফিক আনসার দিয়ে দিই, দেখো। দাঁড়াও, তোমাদের কোশ্চেনটা হয়তো এরকম, অনেকের কোশ্চেনটা হয়তো এরকম। আহ খেয়াল করো যে ভাইয়া কত মার্ক কাটা গেলে চান্স পাবো, বা আমার ভাই আমার 8 কাটা যায়, ভাইয়া আমার 5 কাটা যায়, ভাইয়া আমার 3 কাটা যায়, ভাইয়া আমার 10 কাটা যায়, চান্স পাবো কিনা, ঠিক আছে? আমি আশা করি এটার মাধ্যমে অনেকের আনসার দিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। অনেকে বলে যে ভাই আমার 3 মার্ক কাটা যাবে, অনেকে বলে 5 মার্ক, অনেকে বলে ভাই 7 মার্ক, অনেকে বলে 8 মার্ক। এবং প্রায় তোমরা বিভিন্ন গ্রুপে এই কোশ্চেন গুলো দেখবা যে ভাইয়া অনেকেই জিজ্ঞাসা করে, এনোনিমাস পোস্ট দিয়ে জিজ্ঞাসা করে, ভাই আমার 7 মার্ক কাটা যাবে, আমার কি চান্স হবে কিনা, বা ধরেন আমার 10 মার্ক কাটা যাবে, আমি কি রিস্ক নেওয়া সঠিক হবে কিনা, ঠিক আছে? আমি তো একটু আগে একটা বললাম যে একটা জায়গায় আসলে আমি তোমাকে যত কথাই বলি, যত মোটিভেশন দিই না কেন, একটা জায়গায় তুমি সিট সিকিউর করে রাখতে পারলে তোমার মধ্যে ভয় কমবে,
ঠিক আছে, তোমার মধ্যে ভয় কমবে এবং তোমার সাহস থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে ভাই কত মার্ক কাটা গেলে চান্স পাবে, এর আনসারটা কিরকম হতে পারে? তো এটা যতবারই আমার স্টুডেন্ট জিজ্ঞাসা করে আমি ডিরেক্ট কোন আনসার দিই না। আমি বলি তুমি দেখো পারবা কিনা। কিরকম দেখো, যেমন আমরা যদি এবারের কথা চিন্তা করি, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার কথা চিন্তা করি, ঠিক আছে? তো দেখো আমাদের কাট মার্ক কত ছিল, আমি যদি ভুল না করি 74.25 এরকম, তাই না? 74.25 এরকম ছিল হাইস্ট। তো আমরা যদি ধরে নেই প্রশ্ন অনেক সোজা হয়েছে এবং এখানে হাইস্ট তোমার কাট মার্ক গুলো 75, ঠিক আছে? তুমি লজিক্যাল চিন্তা করবা যে আসলে পসিবল কিনা। তোমার হাইস্ট কাট মার্ক হলো 75 যদি ধরে নিই, ঠিক আছে? এখন তাহলে আমার কত পাইতে হবে? আমি আগে মিনিমাম, যেহেতু আমাদের মেইন টার্গেট থাকে কি যে আগে মিনিমাম একটা চান্স দরকার, তারপরে যত ভালো করতে পারি। তো দেখো তোমার যদি 3 মার্ক কাটা হয় তখন তুমি চিন্তা করবা যে ভাইয়া আমার 75 যদি আমি হাইস্ট কাট মার্ক ধরি তাহলে আমাকে মিনিমাম 78 পাইতেই হবে। আমি তো অবশ্যই এর বড় টার্গেট রাখবো। হ্যাঁ, আমি অবশ্যই এর বড় টার্গেট রাখবো, কিন্তু আমার মিনিমাম কত পাইতে হবে? ঠিক আছে, তো আমরা হাইস্ট ধরে নিতে পারি 75। তো ধরে নাও তাহলে আমরা যদি হাইস্ট কাট মার্ক 75 ধরি, তো তুমি এভাবে চিন্তা করবা যে ভাই আমার যদি 3 মার্ক কাটা যায়, আমি আস্তে আস্তে আনসার দিতেছি, হ্যাঁ তোমরা কোশ্চেন করতে থাকো। আমার যদি 3 মার্ক কাটা যায় আমাকে মিনিমাম 78 তুলতে হবে। ভাই আমার যদি 5 মার্ক কাটা যায় আমাকে মিনিমাম উঠাইতে হবে 80। আমার যদি ভাই 8 মার্ক কাটা যায় আমাকে মিনিমাম তুলতে হবে কত? 75 আর যোগ করলে কত? 83। তো তুমি প্রথমত একটা টার্গেট সেট করবা যে আমাকে মিনিমাম এই মার্কটা তুলতেই হবে, এবং আমি প্রথম থেকে চেষ্টা করবো প্রত্যেকটা 100 মার্কের এক্সামে যাতে আমি এই মার্কটা মিনিমাম তুলতে পারি। বুঝছো কিনা? এটা তুমি টার্গেট করে আগাবা। আচ্ছা, এখন তাহলে এইভাবে টার্গেট করে আগাবা। তাহলে দেখা গেছে এবার তুমি চিন্তা করো তুমি এই মার্কটা তুলতে পারবা কিনা, এখন পসিবল কিনা, এই মার্কটা কভার করা পসিবল কিনা, এটাই তো তোমাদের নেক্সট কোশ্চেন। তো তুমি যেহেতু সেকেন্ডারি প্রিপারেশন নিবা, তো তোমার প্রিপারেশনটা অবশ্যই বাকিদের থেকে স্ট্রং হবে, অবশ্যই স্ট্রং হবে। তুমি কি করবা? দেখো আমার কথা হলো ভাইয়া, আমার প্রিপারেশন লেভেলটা কতটুকু হইতে হবে, তুমি চিন্তা করবা যে যতটুকু হাইস্ট নেওয়া পসিবল, তোমার প্রিপারেশন হইতে হবে এরকম ভাইয়া, যা করা লাগে আমি সব পড়ছি, এবার যেমন প্রশ্ন আসুক, যেমনে প্রশ্ন আসুক। বুঝছো কিনা? সেকেন্ড টাইপের মেন্টালিটি বা তোমার প্রিপারেশন নেওয়ার একটা মেন্টালিটি এরকম থাকতে হবে, ঠিক আছে? যে ভাইয়া আমার যতভাবে পড়া দরকার, যতভাবে প্রশ্ন আসা দরকার, যতভাবে আসে অত রকম প্রিপারেশন আমি নিয়ে ফেলবো, ঠিক আছে? নেওয়ার পর এবার যেমনে প্রশ্ন আসুক তোমার প্রিপারেশন নিতে বলি এরকম, ঠিক আছে? অনেকে বলে ভাই অনুশীলনী ভাইয়া আমি এটা না পড়লে হইব কিনা, ভাই এই পেজটা না পড়লে হইব কিনা। তুমি এমনি চিন্তা করো কেন? তুমি চিন্তা করবা দেখি তো ভাই এটা পড়া লাগবো কিনা, লাগলে আমার এটা পড়ে ফেলবো, বুঝছো কিনা? তো যেমন ধরো বায়োলজিটা যদি বলি, তুমি সেকেন্ড টাইম যদি চিন্তা করো বা হাইস্ট প্রিপারেশন চিন্তা করো, তুমি মেইন বই ভালো করে পড়বা, আমাদের ক্লাসগুলো সুন্দর করে ফলো করবা, ঠিক আছে? ফলো করার পর তুমি যেমন আমি তোমাকে যদি একবার ফুল প্রিপারেশনের কথা বলি, তুমি বায়োলজি একটা চ্যাপ্টার পড়তেছো, কি করবা? আমাদের ক্লাস করলা, ক্লাসের মধ্যে দেখবা আমরা ক্লাসের মধ্যে পড়াটা গুছিয়ে দিই, তো তোমার ক্লাসের প্রিপারেশনটা বইটা এখানে দেখবে গোছানো হয়ে গেছে, তোমার পড়াগুলো মুখস্থ হয়ে গেছে, তুমি পড়তেছো ভাব আসবে, তখন তুমি কি করবা? তুমি পড়ার মোটামুটি তোমার বইয়ের উপর আয়ত্ত চলে আসো, এরপর তুমি কি করবা? এরপর তুমি তোমার মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করলা, তুমি সকল বোর্ড কোশ্চেন সলভ করবা, তুমি সকল রাইটারের অনুশীলন সলভ করবা, তুমি সকল ভার্সিটি কোশ্চেন সলভ করে ফেলবা। বুঝছো কিনা? তোমাদেরকে কেন জানি প্রথম থেকে তোমাদেরকে অন্য জায়গায় বলা হয় না যে ভার্সিটির কোশ্চেন সলভ করো, ঠিক আছে? তো ভালো করে খেয়াল রাখবা, কি বললাম, তুমি মেডিকেল কোশ্চেন তো মাস্ট সলভ করা লাগেই একটা চ্যাপ্টারের প্রতি। তুমি অনুশীলনী সব সলভ করে ফেলবা, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে তোমরা কার সলভ করবা? হাসান স্যার তো অনুশীলনী এমসিকিউ নাই, আলেন স্যার মাঝে ম্যাডাম করে ফেলবা, পারভিন ম্যাডাম সলভ করে ফেলবা, এবং তুমি দেখবা যে আসলে ম্যাক্সিমাম এমসিকিউ মিল আছে। এমন না যে তুমি আরেকটা অনুশীলন সলভ করতে গেলে দেখবা যে এমন না যে নতুন নতুন এমসিকিউ পাবে, এরকম না। তুমি দেখবা যে আরেকটা এমসিকিউ সলভ করতে গেলে দেখবা যে ম্যাক্সিমাম তুমি পারতেছো এবং কমন আছে। সো তুমি অনুশীলন সলভ করতে গেলে কোনো কার্পণ্য করবে না, সব সলভ করে ফেলবা। তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করলা, তুমি অনুশীলনী এমসিকিউ সলভ করলা, তুমি বিগত বছরের বোর্ডের কোশ্চেন গুলো সলভ করলা, ঠিক আছে? তুমি কি করলা? তুমি ভার্সিটি কোশ্চেন সলভ করে ফেললা। এতে করে তোমার দেখা গেছে অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস হলো, তুমি বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারলা, একটা ভালো প্রিপারেশন হলো, ঠিক আছে? এরপরে তো তুমি আমাদের এক্সাম গুলো দিবে, বিভিন্ন জায়গাতে এক্সাম গুলো দিবাই, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং আমি একটু বলে রাখি মাঝখানে, তাহলে এরকম করবা। কেমিস্ট্রি ক্ষেত্রে কি করবা? কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি যে মেইন বইটা আমাদের ক্লাসগুলো নাম্বার ফলো করলা, আবার মেডিকেল কোশ্চেন সলভ করলা, চেষ্টা করবা ভার্সিটি কোশ্চেন সলভ করা যায় কিনা, করতে পারলে খুবই বেটার, খুবই ভালো হয়, ঠিক আছে? পাশাপাশি অনুশীলনী বোর্ড কোশ্চেন তো দেখা লাগবেই। তো তোমার পক্ষ থেকে যা যা পড়া লাগে তুমি আগে লিস্ট করবে আমার কি কি পড়া লাগবে। হ্যাঁ, আমরা প্রিপারেশন ট্র্যাকার সুন্দর করে সাজাই দিব। ইংলিশ ক্ষেত্রে তোমাদের দেওয়া হয়েছে, বায়োলজি ক্ষেত্রে দেওয়া হয়েছে। আমি জিকে ট্র্যাকার সাজাইতেছি, জিকে প্রিপারেশন ট্র্যাকার, মানে তুমি বুঝবা কিভাবে তোমার প্রিপারেশন কতটুকু আগাইছে, বুঝছো কিনা? তো আমার কথা হলো তোমার যত জিনিস পড়া লাগে তত জিনিস পড়বা, পড়ার পর দেখা গেছে খুব ভালো একটা প্রিপারেশন হবে। যখন তোমার ভালো প্রিপারেশন হবে তখন তোমার ওই মার্কটা তুমি কভার করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এটা হলো কথা যে আমরা ভালো প্রিপারেশন দিয়ে
একটা ভালো স্ট্রং প্রিপারেশন দিয়ে সাহস নিয়ে আমরা হচ্ছে আমাদের ওই যে মার্কটা কাটা যাবে এটাকে আমরা কভার করতে চাই, বুঝছো কিনা? তো তোমার পক্ষে দেখা যাচ্ছে তুমি যদি এটা শিওর করতে পারো যে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিশ্রম করছিলাম, সর্বোচ্চ যা পড়া লাগে পড়ছিলাম, এটা যদি তুমি শিওর করতে পারো তুমি এটা এনশিওর করবে আমাদেরকে, বুঝছো কিনা? আমরা তো তোমাদেরকে বলবোই বিভিন্ন জিনিস করতে হবে, কি কি করতে হবে। তো আশা করি কত মার্ক গেলে কত মার্ক কাটা গেলে চান্স পাবে তুমি কিভাবে চিন্তা করবে জিনিসটা, বা তোমাকে প্রথম থেকে কি কত মার্ক কত পাইতে হবে চিন্তা করে আগাবা, এটাও বলে দিলাম। এবং কি এবং কভার করা আসলে পসিবল কিনা, ঠিক আছে? দেখো তোমরা এই বছর অনেক এক্সাম্পল আছে যে 6 কেটে চান্স পাইছে, 8 কেটে চান্স পাইছে, কিন্তু অনেক এক্সাম্পল আছে না? যেমন ধরো আমাদের এবার সেকেন্ড টাইমের মধ্যে সবচেয়ে ভালো করলো কে, যে সুমন শায়েক আর মারো মেয়েটা কিন্তু সেকেন্ড টাইমের মধ্যে হাইস্ট রেজাল্ট করছে, তাই না? মানে সে যদি সেকেন্ড টাইম না হয়তো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়, ঠিক আছে না? সে কিন্তু 33তম হয়েছে 6 মার্ক কেটে গিয়েও। তো তোমাদের ক্ষেত্রে এরকম পসিবল, খুবই ইজি, ঠিক আছে? তুমি যদি প্রথম থেকে সুন্দর করে ফলো করতে পারো, প্রথম থেকে যদি ওই টার্গেট করে আগাও তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, আমি এটা বলবো ভেবে রাখছি, আশা করি সবাই শুনতেছো। খুবই খুবই আমার পক্ষ থেকে এবার তোমাদের জন্য, বিশেষ করে সেকেন্ড টাইমার জন্য বড় প্ল্যানিং এটা, ঠিক আছে? যেহেতু ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার আছে, আর ফার্স্ট টাইমার যারা আছে তারা শুনে রাখো যে আমার বুদ্ধিটা কিরকম, ঠিক আছে? খেয়াল করো সবাই। আচ্ছা সবাই কি শুনতেছো কিনা একটু আমার কনফার্ম করো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সিম্পলের মধ্যে গর্জিয়াস কথা বলবো, ঠিক আছে? মানে সিম্পলের মধ্যে ইম্পর্টেন্ট কথা। দেখো সবাই আমরা কনফার্ম করে শুনতেছো কিনা, এটা আমার অনেক দিনের প্ল্যান। যেহেতু গত বছর তোমাদেরকে আমি পাই নাই, মানে গত বছর পাই নাই বলতে কি, গত বছর আমি তোমাদেরকে প্রথম থেকে পাই নাই। হ্যাঁ হ্যাঁ, রাদিয়া জামান মাহি, প্রথম থেকে এইভাবে সলভ করে যাবা, ঠিক আছে? আমি তোমাকে বলছি না যে স্টেপ বাই স্টেপ যা লাগে সব সলভ করে ফেলবা, প্রথম থেকে এইভাবে সলভ করে যাবা, ঠিক আছে? সময় নিয়ে ভালো করে সলভ করবা, সময় লাগুক কিন্তু ভালো করে সলভ করবা। নেক্সট টাইম কিন্তু এতটা সময় লাগবে না। এবং আচ্ছা রাদিয়া জামান যেহেতু কথাটা বলছে, আমি আরেকটু অ্যাড করে দিই কথাটার মধ্যে। এই যে তোমাকে বললাম, খেয়াল করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা তোমরা করো না। আমি প্রয়োজনে আবারও তোমাদেরকে ভিডিও করে জিনিসটা দেখাবো, রাদিয়া জামানের কথার ভিত্তিতে আরেকটা উত্তর দিয়ে দিই, খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা যেটা করো করো না, ঠিক আছে? পড়া কমায় রাখো না ভাই। পড়া কমানো মানে কি, অলরেডি এটা নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, যদি ভিডিওটা বেশি রিচ পায় নাই, কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কিরকম পড়া কমানো আমি তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম। যেমন খুবই সিম্পল, ব্যাপারটা সিম্পল কিন্তু কাজে লাগে, খেয়াল করো। যেমন তুমি 10টা এমসিকিউ পড়তেছো, ঠিক আছে? আচ্ছা তুমি তো পড়ার পর বুঝতেছো যে কোন জিনিসটা তোমার মনে থাকবে, কোন জিনিসটা তুমি ভুলে যাচ্ছ, এটা তোমার একটা আইডিয়া আছে না যে আসলে আমি কোন জিনিসটা পারি। যেমন ধরো বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা তুমি জীবনে ভুল করবা না। তারপর তুমি ধরো যে রুই মাছের আইস যে সাইক্লোয়েট, এটা কিন্তু খুবই ইজি, এটা তোমার কখনোই ভুল হবে না, দেখবা, ঠিক আছে? তুমি সবসময় পারবা এটা। তো এরকম ভাবে তুমি 10টা এমসিকিউ পড়তেছো, পড়ার সময় তুমি তো বুঝতেছো সব করার সময় যে কোন কোন এমসিকিউটা তুমি আরেকবার ভুলে যাবা, কোনটা আরেকবার দেখতে হবে, বুঝছো কিনা? ধরো তুমি আরো ইজিলি যদি বলি, ধরো তুমি মাইটোকন্ড্রিয়ার কাজ করতেছো, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়ার কাজ দেখবা 7টা 8টা 9টা 8টা বা 9টা দেওয়া আছে বইয়ের মধ্যে। তো তুমি কি মাইটোকন্ড্রিয়া যে পাওয়ার হাউস অফ সেল, শক্তি কেন্দ্র বা শ্বসনের ধাপে কাজ করে, এটা তুমি জানো না? তুমি সারা জীবন পারো এবং তো কখনোই তোমার ভুল হবে না। তুমি কি করবা বলতো, তুমি মার্ক করে রাখবা যে আমার পরে কি পড়তে হবে, আমার কোন জিনিসটা পরে আর রিভিশন দিতে হবে, এটা মার্ক করে রাখবা। তোমরা এই জিনিসটা না করার কারণে যেটা হয় যে তুমি নেক্সট বার যখন রিভিশন দিতে যাও তখন তুমি সব পড়তে যাও, সব পড়তে গিয়া সময়ও থাকে কম, সব শেষ করতে পারো না, রিভিশনও ভালো মতো হয় না, এতে করে একটা পুরো একটা এলোমেলো লেগে যায়। তা আমি কি করতাম, ধরো 10টা এমসিকিউ আমি পড়তেছি, আমি দেখে গেছে ভাই 4টা এমসিকিউ আমি খুব ভালো করে পারি, আর 6টা মনে হয়েছে যে আমি পরে আরেকবার দেখতে হইব। হয় আমি ভুলে যাচ্ছি মনে হচ্ছে, হয় আমার মনে হয় যে আমি এমসিকিউটা আরেকবার ভুলে যাবো, অথবা আরেকবার মনে হচ্ছে যে এমসিকিউটা আমার আরেকবার দেখা দরকার, অথবা মনে হয়েছে কোনো একটা কনফিউশন, অথবা মনে হচ্ছে আমি এটা ভালো করে বুঝি নাই। যে কোনো ধরনের সমস্যা হোক, ঠিক আছে, এটা আমি মার্ক করে রাখছি, গুলা দিয়ে রাখছি। নেক্সট টাইম আমি ডিভিশনের সময় কোনটা মনোযোগ দিচ্ছি বলতো, ওই 6 নাম, যে 6টা মার্ক আমি 6টা মার্ক করে রাখছি, ওই 6টা, বুঝছো কিনা? এতে করে কি হয়েছে বলতো, আমি কম টাইমে আমি রিভিশন দিতে পারছি, এবং দেখা গেছে আমার দুর্বল পয়েন্ট গুলোর প্রতি আমি বেশি মনোযোগ দিতে পারছি। তো এটাই হলো গুরুত্বপূর্ণ কথা। যেমন যেমন আরো 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 যদি তোমাকে সাবজেক্ট ওয়াইজ বলি, যেমন ধরো ইংলিশের ক্ষেত্রে আছে কিনা বিভিন্ন এমসিকিউ, ধরো ধরো ইংলিশের একটা নাউন সলভ করতে গেছে, নাউনের কোশ্চেন কয়টা বলো, নাউনের কোশ্চেন দেখবে মিনিমাম 300টা বা বিভিন্ন 200টা 250টা 300টা বিভিন্ন জায়গায় আসছে পাইবা। এখন তুমি বলো তো, তুমি যদি চিন্তা করো আমি একটা সময় ইংলিশ দিয়ে রিভিশন দিব, তখন তুমি পরবর্তীতে কি তুমি প্রথমবার মনে করো 300টা সলভ করছো, পরের বার কি 300টা সলভ করার সময় পাবা? আদৌ পাবা না। তো দেখা গেছে ধরো তুমি 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 প্রথম মনে করো প্রথম 50টার কথা বলি, 50টা সলভ করতে গিয়ে দেখা যায় কিছু কিছু কোশ্চেন তোমার কাছে একটু কেমন যেন লাগে, মানে কেমন যেন তুমি পারো না মনে হয়, কেমন যেন মনে হয় যে আরেকবার দেখা দরকার, কেমন যেন মনে হয় যে আরেকবার, মানে কেমন যেন লাগতেছে এটা আরেকবার দেখতে হবে, তুমি ওটা মার্ক করে রাখবা। তোমার মেইন কথা হলো যে তুমি পরের বার কি রিভিশন দিবা সেটা তুমি কি করে রাখবা, রিভিশন ম্যাটেরিয়াল সাজায় রাখবা পড়ার সময়, বুঝছো কিনা? যাতে তুমি পরের বার কম টাইমে রিভিশন দিতে পারো। এবং তুমি যখন আরেকবার রিভিশন দিতে চাইবা তখন দেখবা যে তোমার কাছে জিনিসগুলো কম,
তখন রিভিশন দিতে গেলে দেখবো যে আরো কমতেছে পড়াগুলো, আরেকবার রিভিশন দিলে আরো কমতেছে। এরকম করে করে আমরা কি করবো, আমাদের দুর্বল পয়েন্ট গুলোর প্রতি বেশি বেশি ফোকাস দিতে পারবো, এবং পড়া কমায় রাখলে তুমি কম টাইমে রিভিশন দিতে পারবা, এবং কম টাইম দিতে পারলে বেশিবার রিভিশন দিতে পারবা। বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো মেইন থিমটা, যে আসলে আমরা পড়া কমায় রাখবো, যতবার রিভিশন দিবে পড়া কমতে থাকবে। বুঝছো কিনা? তো এটা আমি বলে ফেললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা এবার বলি যে তোমাদের প্ল্যানটা কি? আচ্ছা কি বলছে লাস্টের একটা কোশ্চেন করলো ভাইয়া, গাইডলাইন মেনটেন করার করলে এনাফ? অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমরা যেভাবে বলে ফলো করলে এনাফ। আচ্ছা এবার বলতেছিলাম যে তোমাদের নিয়ে যে প্ল্যানটা আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানটা কি? হ্যাঁ আচ্ছা রাখি বলা দিলে লাস্টের কোশ্চেনটা আমি আনসার দিয়ে দেবো একসাথে, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ এটা পালন করতে পারলে খুবই লাভ। আমি এই যে বুদ্ধিটা, আমি তোমার যে বুদ্ধিটা এখন বলবো, ঠিক আছে, এই বুদ্ধিটা হলো জাতীয় মাদায় ফার্স্ট হওয়ার বুদ্ধি, বুঝছো, বা ফার্স্ট যে হয়েছিল সেই বুদ্ধিটা শেয়ার করছিল, ঠিক আছে। জাতীয় মাদায় প্রথম হয়েছিল সরবার এসিনো কিনা, এই সরবা হচ্ছে একদম সুন্দর গাইডলাইন দেয়, বুঝছো কিনা, ওরা আমার মানে গাইডলাইন দাতা হিসেবে খুব পছন্দ হয়েছে, সুন্দর মানে সুন্দর গাইডলাইন দেয়, কথাবার্তা সুন্দর করে বলে। তো সে কি বলছিল খেয়াল করো, যেমন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বলো তুমি এতগুলা কোচিং কিভাবে যুক্ত থাকছিলা, বুঝছো, বা এতগুলা কোচিং কিভাবে ভর্তি হয়েছিল, সে বলছিল দেখেন আমি কি করছিলাম, সে বলছিল যে আমি আমার এইচএসসি তে একাডেমিক থাকাকালেই ম্যাক্সিমাম ক্লাস করে ফেলছিলাম, এবং আমার মোটামুটি সব ক্লিয়ার ছিল, বেসিক ক্লিয়ার ছিল। আমি ওই সময় বেশি পরিশ্রম করছিলাম, আমার বেসিক ক্লিয়ার ছিল, ক্লাস করে ফেলছিলাম, ম্যাক্সিমাম প্রি মেডিকেল করছিলাম, ক্লাস করে ফেলছিলাম, এবং আমার মোটামুটি বই সব গুছানো ছিল। এতে করে এইচএসসি পরীক্ষার পরে সে আলাদা করে ক্লাস করতে সময় দিতে হয় নাই, অর্থাৎ সেম ক্লাসটা আবার করতে হয় নাই, বুঝছো কিনা, তার ক্লাস করার সময়টা বেঁচে গেছে। তখন যেহেতু তার কাছে সময় আছে, যেহেতু তার ক্লাস করার সময় বেঁচে গেছে, যাওয়া আসার সময় বেঁচে গেছে, তখন তার হাতে যেহেতু সময় আছে, সে বেশি বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছিল, এবং সে বেশি পরীক্ষা দিয়েছিল, এবং সে আসলে বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সে ভালো রেজাল্ট করতে পারছিল। অবশ্যই এই কথার কোনো বিকল্প নাই, বেশি পরীক্ষা দিলে তুমি যে ভালো করবা, বেশি পরীক্ষা দিলে যে তোমার স্কিল ডেভেলপ হবে, এটা কোনো এই কথা তুমি কেউ অমান্য মানে মানে কি করতে পারবে না, যে বলতে পারবে না যে ভুল কথা, ঠিক আছে। তো আমাদের প্ল্যানটা এরকম, আমার প্ল্যান তোমাদের নিয়ে যে বর্তমান প্ল্যানটা হচ্ছে এরকম, যে আমরা তো টার্গেট রাখছি যে তোমাদের 2বার সিলেবাস শেষ করাবো। কখন কখন? একবার সিলেবাস শেষ হবে এইচএসসি পরীক্ষার মাঝখানে, যারা এইচএসসি পরীক্ষা দিতে থাকবে তাদের মাঝখানে তোমাদের ক্লাস চলতে থাকবে, ঠিক আছে, তখন তোমাদের বন্ধ থাকবে না। তো ওখানে তো ওই সময়ের মাঝখানে আমরা আমরা তাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই সিলেবাস একবার ভালো মতো শেষ করে ফেলবো, এবং এইচএসসি পরীক্ষার পরে আবার নতুন করে রুটিন করে আবারও একবার সিলেবাস শেষ করবো। তো তোমাদের সিলেবাস শেষ হবে 2বার, বুঝছো, এবং ভালো করে শেষ হবে। তো আমার প্ল্যানটা হচ্ছে এরকম যে তোমাদেরকে যখন প্রথমবার আমি ভালো করে পড়ায় ফেলবো, একবার তোমরা যখন একবার ক্লাস করে ফেলবা, তখন তো তোমার একটা চ্যাপ্টারের আবার সেম ক্লাস করা দরকার নাই, কারণ তুমি প্রথমবার যখন পড়ছো, তুমি তো আমাদের ইনস্ট্রাকশন মেনে এই ক্লাসগুলো সুন্দর করে করছো না, তুমি আমাদের ক্লাস ইনস্ট্রাকশন মেনে তুমি সুন্দর করে নোট করে ফেলছো, তুমি বই গুছাই ফেলছো, তুমি অনুশীলন সব করে ফেলছো, তুমি যেভাবে যেভাবে প্র্যাকটিস করা দরকার করে ফেলছো, অর্থাৎ প্রথমবার কষ্ট করে ফেলছো, তাহলে সেম ক্লাসটা তো আবার করা দরকার নাই, সেম ভাবে তো আবার ইফেক্ট দেওয়া দরকার নাই, ঠিক আছে না। তো আমাদের টার্গেট হলো যে এইরকম, যে আমরা তোমাদেরকে ওই ওই এর আগেই কি বলে ওই এইচএসসি পরীক্ষার আগে ওই সুন্দরভাবে শেষ করে ফেলবো, প্রথমবার যখন সিলেবাস শেষ করাবো, এতে করে তোমরা যাতে এই স্কোপটা পাও, এই সুযোগটা যাতে পাও এইচএসসি পরীক্ষার পরে, যখন তোমাদের মেইন কম্পিটিশন শুরু হবে 25 ব্যাচের সাথে, ফার্স্ট টাইমের সাথে যখন মেইন কম্পিটিশন শুরু হবে, তখন যদি তোমরা এই কাজটা করতে পারো যে ঠিক আছে আমার এখন ক্লাস করার দরকার নাই, কারণ আমি যা করার করে ফেলছি, এখন আমার প্রিপারেশন মোটামুটি গোছানো আছে, এখন জাস্ট পরীক্ষা দিব, তখন যাতে তুমি পরীক্ষা দিতে পারো। এখন ওই একজন কোশ্চেন করছিল ভাই অফলাইন এক্সাম বেসে কখন যুক্ত হইলে ভালো হয়, ঠিক আছে। তো আমার প্ল্যানটা হচ্ছে এইরকম, তোমার একটা কাজ করতে পারো যে এখন বর্তমানে তুমি যে এইচএসসি পরীক্ষার আগ অব্দি, ঠিক আছে, অনলাইনে পরীক্ষা দাও, অনলাইনে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করো, ঠিক আছে, ভালো করে কমপ্লিট করো। আমি তোমাকে যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ খুব ভালো করে কমপ্লিট করো, করার পর যখন দেখবে যে মোটামুটি তোমার একটা প্রিপারেশন ভালো লেভেলে চলে গেছে, তখন তুমি ফার্স্ট টাইমের সাথে এইচএসসি পরীক্ষার পর যেহেতু তোমার হাতে ক্লাস করার জন্য তোমার যেহেতু সময় ইনভেস্ট করা লাগতেছে না ক্লাস করার জন্য, ফার্স্ট টাইমের সাথে এইচএসসি পরীক্ষার পর, তখন তুমি জাস্ট পরীক্ষা দিতে পারো। তখন তুমি চাইলে 2 জায়গায় ভর্তি হইতে পারো অফলাইন এক্সাম বেসে, যেহেতু তোমার প্রিপারেশন গোছানো আছে, তোমার পরীক্ষা দিতেও ভালো লাগবে, যে এবং তুমি মার্কও ভালো পাবা, কারণ তোমার প্রিপারেশন গোছানো হয়ে গেছে। তো আমার মেইন টার্গেট হলো তোমার বেসটা স্ট্রং করো, এই 5-6 মাসে তোমার বেসটা স্ট্রং করো, তুমি হচ্ছে খুব ভালো একটা প্রিপারেশন নাও, নেওয়ার পরে তুমি যাতে এই লেভেলে প্রিপারেশন নিয়ে যেতে পারো, যাতে করে তোমার ওই এইচএসসি পরীক্ষার পর তুমি যখন ওই ফার্স্ট টাইমের সাথে মেইন কম্পিটিশন শুরু হবে, তখন তোমার ক্লাস না করা লাগে। তো যেভাবে পড়ো না কেন তুমি এই বুদ্ধিতে আগাও, ঠিক আছে, তখন যাতে তুমি বেশি বেশি পরীক্ষা দিতে পারো। আর হ্যাঁ, তুমি যদি এখন তোমার যদি সামর্থ্য থাকে তুমি এখনো অফলাইনে এক্সাম দিতে পারো, সমস্যা নাই, সামর্থ্য থাকলে এখনো ভর্তি হতে পারো। তুমি আমার পার্সোনাল প্ল্যান হলো তুমি এই কাজটা করতে পারো, এটা করলে আমার মনে হয় ভালো, যে তুমি এখন অনলাইনে পরীক্ষা দাও, অনলাইনে ক্লাস করো, পাশাপাশি তুমি ওই যখন তোমার প্রিপারেশনটা গোছানো হয়ে যাবে খুব ভালো মতো, তখন তুমি অফলাইনে ফার্স্ট টাইম আমাদের সাথে পরে পরীক্ষা 2 জায়গায় পরীক্ষা দিতে পারো, তো সমস্যা নেই, ঠিক আছে, বুঝছো কিনা। আচ্ছা আমাদের 40 মিনিট মনে পার হয়ে গেছে, বুঝছো, 40 মিনিট, জুমের 40 মিনিট পার হয়ে গেছে, আমরা মনে আরেকটা লিঙ্ক দিতে হবে, তোমরা আবারও অ্যাড হইতে হবে, ঠিক আছে। আমি তোমাকে গ্রুপে আরেকটা লিঙ্ক দিই,
40 মিনিট পার হলে কি এটা ইয়ে হয়ে যায় কিনা? তোমরা আমার কথাটা বুঝছো কিনা যে আমার প্ল্যানটা কিরকম? হ্যাঁ, ক্লাস নোটের আচ্ছা, 40 মিনিট পার হয়ে গেলে তো নর্মালি জুম থেকে বাইরে করে দেয়। এখন আছে কিভাবে বুঝতেছি না। আচ্ছা, কি বলবো, ক্লাস নোটের পাশাপাশি কিভাবে বই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস নোট বলতে কি, শোনো, তুমি চেষ্টা করো ছোট 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 জিনিসগুলো আমরা গুছিয়ে দিই, বইয়ের মধ্যে নোট করে ফেলতে চেষ্টা করবা। আর বই দাগানো পিডিএফ তো আসলে সব জায়গায় সেম, তো দাগানো পিডিএফ ওই সেম জায়গায় সেম একটা ভাবে দাগাইলেই হইলো, ঠিক আছে? একটা ভাবে দাগাইলেই হইলো দাগানো পিডিএফ। আর যেগুলো নোট করে দেই, ছোট ছোট নোট গুলা, অনেক অনেক সময় আমি ছোট ছোট নোট করে কি করে দেই, যে অনেক পড়ারে একটা ছকের মধ্যে এনে দিই, তুমি ছকগুলো কি করবা, বইয়ের মধ্যে নোট করে ফেলার চেষ্টা করবা, বুঝছো কিনা? ক্লাসে তো এরকম না যে আমরা এক্সট্রা জিনিস পড়াচ্ছি, বইয়ের পড়াটাই গুছাই দিতেছি তোমাকে। তুমি কি করবা, তোমার যদি মনে হয় যে ভাই বইয়ের মধ্যে লাগাইতে গেলে খুব এলোমেলো হয়ে যাচ্ছে, বইয়ের মধ্যে নোট করতে গেলে একটু কেমন জানি মিষ্টি লাগতেছে, তখন সেটা তুমি খাতার মধ্যে রাখবে, ঠিক আছে? আমরা দেখবা ক্লাসের মধ্যে আমি এমন কোনো জিনিস দেই না যেটা হুবহু বইয়ের মধ্যে আছে। তোমাকে আমি এমন কোনো জিনিস রুটিন করতে দেই, নোট করতে দেই না যেটা হুবহু বইয়ের মধ্যে আছে। যে জিনিস বইয়ে গোছানো নাই সেটাকে আমি তোমাকে সুন্দর করে গুছিয়ে দিই, বুঝছো কিনা? সো তুমি হয় খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে চেষ্টা করবা যে সুন্দর করে নোট করে ফেলতে, ঠিক আছে? আচ্ছা, জুম আমাদেরকে বের করে দেওয়ার আগে আগে আমরা উত্তরগুলো দিয়ে ফেলি। জুমের লিমিট হলো 40 মিনিট, বুঝছো? আচ্ছা, কেউ একটা কোশ্চেন বারবার করতেছে, আশা করি সালমান সাজিব সাজিব বুঝতে পারছো। আচ্ছা, ইংলিশ ভোকাবুলারি কিভাবে কি করবো, ভয়ে পড়েই না। ইংলিশ ক্লাস কবে হবে? আচ্ছা, ইংলিশ ক্লাসের রুটিন শাওন ভাই বলছে আজকে দিবে, যদিও বলছিল কালকে দিবে, আপনাকে দিতে পারে না, আজকে দিবে বলছে। আচ্ছা, ইংলিশ নিয়ে আসলে আমি যদি আমাদের কেটে যায় আমি বলবো নেক্সট লিঙ্কে। শোনো, ইংলিশ নিয়ে আমি একটা কথা বলি, তোমরা একটা একদিকে হোক আর না হোক এটা আমরা অপশনে রাখলাম, ঠিক আছে? আমি তোমাকে ওভারঅল বলি, সেকেন্ড ডে প্রিপারেশন ক্ষেত্রে বলি ইংলিশ নিয়ে কি করবা, ঠিক আছে? দেখো, আমাদের কাজগুলো তো ফলো করবাই সুন্দর করে, এটা তো আছেই, ঠিক আছে? বিশেষ করে তোমাদের মেইন সমস্যাটা হয় ভোকাবুলারি নিয়ে। আমি যদি ভুল না করি, তোমাদের ইংলিশের মেইন সমস্যা হয় ভোকাবুলারি নিয়ে। গ্রামার মোটামুটি রোজ টোজ পড়লে প্র্যাকটিস করলে বেসিক ক্লিয়ার করলে হয়ে যায়, কম বেশি হয়ে যায়। তোমাদের মেইন সমস্যাটা ইংলিশে হয় যে ভোকাবুলারি নিয়ে। এক্ষেত্রে আমার যে বুদ্ধি সেটা হইলো, ইংলিশে ভালো বলতে পারলে যে তুমি বাকি সবার আগে যাবে এটা কিন্তু সন্দেহ নাই, ঠিক আছে? ইংলিশে যদি তুমি একটু আগে থাকতে পারো, ইংলিশে যদি একটা ভালো মার্ক তুলতে পারো, তুমি যে আসলে বাকি 1 লাখ থেকে আগে যাবা, বাকি 50,000 থেকে আগে যাবা, এটা কোনো সন্দেহ নাই, এটা একদম নিশ্চিত কথা। কারণ সবাই ম্যাক্সিমামের মেইন সমস্যা হলো ইংলিশে। এক্ষেত্রে মেইন, এবং ইংলিশের মধ্যে মেইন সমস্যা হলো ভোকাবুলারিতে। এক্ষেত্রে তুমি কি করতে পারো, ঠিক আছে? এক্ষেত্রে তুমি কি করতে পারো খেয়াল করো। তো এক্ষেত্রে তুমি, আচ্ছা, একটা স্টুডেন্ট বারবার জয়েন করতে চাচ্ছে কিন্তু পারতেছে না, কি সমস্যা দেখো। তো আমার পার্সোনাল যে বুদ্ধি যেটা হলো, ভোকাবুলারির ক্ষেত্রে তুমি চেষ্টা করবা রেগুলার পড়াশোনা করার, ঠিক আছে? কিরকম? আচ্ছা, ভোকাবুলারি আছে কি কি আমাদের কি পড়তে হয় ভোকাবুলারিতে? বেশি কিছু না কিন্তু, দেখো, সিনোনিমটা মেইন ঝামেলা, ফ্রেজ ইডিয়মস পড়তে হয়, স্পেলিং টা পড়তে হয় কিছুটা স্পেলিং, তারপর তোমাদের কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাশাপাশি মোটামুটি কয়েকটা টপিক, ঠিক আছে? মোটামুটি কয়েকটা টপিক। তো বিশেষ করে মূল সমস্যা হয় সিনোনিমে, ঠিক আছে না? তো আমার কথা হলো তুমি ডেইলি পড়ো, অল্প অল্প করে পড়ো, ঠিক আছে? আমি ইংলিশ নিয়ে চেষ্টা করবো সরাসরি আমি হাতে কলমে দেখা কিভাবে করতে হয়, একটা ভিডিও দেওয়ার, ঠিক আছে? তারপর অল্প অল্প এখানে বলি, সেটা হলো ডেইলি ভোকাবুলারি পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তুমি তোমার প্রতিদিনের রুটিনের মধ্যে কিছু পড়ো আর না পড়ো, ডেইলি মাস্ট ভোকাবুলারি থাকবেই, বুঝছো কিনা? জিকে তুমি 3 দিনে 1 দিন পড়া অসুবিধা নাই, সপ্তাহে 1 দিন পড়া তাও অসুবিধা নাই। চেষ্টা করবা 3 দিনে 1 দিন পড়ার, সপ্তাহে যাতে তুমি মিনিমাম 2 দিন পড়ার চেষ্টা করবা। জিকে যাতে মিনিমাম সপ্তাহে 2 বার পড়া হয়, এটা চেষ্টা করবা, ঠিক আছে? কিন্তু ইংলিশে ভোকাবুলারি বা ইংলিশটা তুমি রেগুলার পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? কিরকম রেগুলার? তুমি অল্প পড়ো, মিনিমাম 1 ঘন্টা করে পড়বা, 40 মিনিট পড়ো, তুমি রেগুলার পড়ো, ঠিক আছে? ইংলিশ কখনোই একদিনে প্রিপারেশন হয় না, 1 মাসে ভালো করে প্রিপারেশন হয় না। তো ইংলিশটা চেষ্টা করবা যে তোমার মানে রুটিনের মধ্যে রেগুলার ঢুকাই ফেলবা এটাকে, যে আমি এখন বলতে পারে ভাই কোন সময় পড়লে ভালো হয়, অনেকে জিজ্ঞাসা করে যে ইংলিশ যে বলেন ভাই আধা ঘন্টা 40 মিনিট পড়বো, কখন পড়লে ভালো হয়, এটাও জিজ্ঞাসা করে অনেকে, বুঝছো কিনা? আমার কথা হচ্ছে এটা কোনো ফিক্সড করে কখনো পড়া হয় না। যেমন আমি জীবনে কখনো রুটিন বানাই রুটিন মেনটেন করতে পারি নাই। এটা রুটিন বানাইয়া হাই 2 দিন মেনটেন করতে পারছি, কিন্তু ম্যাক্সিমাম মেনটেন করতে পারি না, এই জন্য আমি কোনো রুটিন বানাই না, ঠিক আছে? আমার কথা হলো তোমার একদিনের পড়াশোনার মাঝখানে যাতে মিনিমাম 40 মিনিট বা 1 ঘন্টা ইংলিশ থাকে। এটা হইতে পারে যে কোনো সকাল সকাল 10টা বাজে হইতে পারে, দুপুর 2টা বাজে হইতে পারে, রাত 11টার সময় হইতে পারে, ঘুমানোর আগে 1 ঘন্টা, যে কোনো ভাবে যে কোনো সময় হোক না কেন তুমি চেষ্টা করবা ডেইলি ভোকাবুলারি পড়ার। তুমি চিন্তা করো তো, বা মিনিমাম 2 দিনে 1 দিন, বুঝছো কিনা? তো সবচেয়ে ভালো হয় রেগুলার পড়লে ইংলিশ ভোকাবুলারিটা। তো এটা করে কি হবে বলতো, তুমি মিনিমাম যদি রেগুলার যদি ইংলিশ পড়তে থাকো, অল্প অল্প করে যদি পড়ো, ঠিক আছে? তোমার দেখবা যে 1 মাস পরে তোমার বড় একটা পরিবর্তন হচ্ছে, 2 মাস পরে আরো বড় পরিবর্তন, 3 মাস পরে আরো বড় পরিবর্তন, ঠিক আছে কিনা? তো তুমি চেষ্টা করবা যেটা রেগুলারিটি মেইনটেইন করা, ঠিক আছে? এখন ধরো
এখন ধরো এমন যদি হয় কখনো যে আমার কোনো একটা সমস্যা, অসুস্থ ভাইয়া, কোনো একটা অনুষ্ঠানে চলে গেলাম, ঠিক আছে, যে কোনো একটা অনুষ্ঠানে চলে গেছি আমি, হচ্ছে বা ইংলিশটা আমার রেগুলারলি মেনটেন করতে পারি নাই, তখন কি ভাই ডিপ্রেশনে পড়ে কি আমি কি ঘুমিয়ে থাকবো? আমি কি ডিপ্রেশনে পড়ে পড়ালেখা বন্ধ করে দিব? না। দেখো, এক্ষেত্রে এই সুন্দর একটা বুদ্ধি আছে, যে তুমি যদি কখনো মনে করো যে কোনো একটা অসুস্থতা, ধরো তোমার অসুস্থতা, অথবা তুমি বেড়াইতে গেছো, তখন একটা অ্যাক্সিডেন্ট করছো, পড়াশোনা করতে পারো নাই, তখন তুমি নিজের নিজে শাস্তি দিবা। কিভাবে নিজে নিজে শাস্তি দেওয়া যায়? তুমি যে ওই 2 দিন পড়তে পারো নাই, তোমার একটা পড়ালেখায় ঘাটতি পড়ছো না, একটা গ্যাপ পড়ছো না, এই গ্যাপটা ফিল আপ করার জন্য তুমি আর বেশি করে পড়বা। বুঝছো কিনা? মানে নিজে নিজে শাস্তি দিবা, কেন আমি পড়তে পারলাম না, এই পড়াটা তুমি বেশি করে পড়া আবার করে দিবা। বুঝছো কিনা? এটা আসলে নিজেরটা নিজের নিজে কন্ট্রোল করতে হবে। বুঝছো? তুমি যদি চিন্তা করো আল্লাহ আমি 2-3 দিন অসুস্থ ছিলাম, হ্যাঁ আমি পড়তে পারি না, জ্বর ছিল, হ্যাঁ আমি তো মনে ফিসে গেছি, আমি মনে পারতাম না, শেষ। এই চিন্তা করলে কিন্তু তুমি শেষ। তোমাকে উল্টা পজিটিভ চিন্তা করতে হবে, কেন পড়তে পারলাম না 3 দিন, কেন পিছিয়ে গেলাম, আবার আমার রেসিপি ফিরতে হবে, আবার আমার রেসিপিরে আমার আবার ওটা খাবার দিতে হবে। ঠিক আছে? নিজের নিজে শাস্তি দিবা। লাগলে কম ঘুমাইয়া, লাগলে কম খাইয়া, লাগলে কম কিছু কইরা, অন্য কিছু কম কইরা, লাগলে ফেসবুক 3 দিন ডিএক্টিভেট করে দিবা। ফেসবুক ডিএক্টিভেট করে অথবা যেভাবে হোক না কেন 3 দিন সময় বাঁচাইয়া খাবার করে আবার ফিরে আসবা ট্র্যাকের মধ্যে। ঠিক আছে? এটা হলো কথা। যেমন আমরা গাড়ি, অনেক সময় গাড়ি গেম খেলছো না, গাড়ি গেম, মনে রাখবা কথাটা। অনেক সময় যে কার গেমস খেলছো না, কারের গেমস আছে কিন্তু, মাঝে মাঝে দেখবা যে এটা খুব স্পিড বাড়ানো যায়, পিছন দিয়ে আগুন জ্বলে, দেখবা খুব স্পিডে জ্বলতে। তো এমন করতে হবে, তুমি পিছিয়ে গেছো সমস্যা নাই, তুমি কার গেমস এর মতো হঠাৎ করে একটা স্পিড দিতে হবে, হঠাৎ করে একটা পড়াশোনা স্পিড দিয়ে আবার ট্র্যাকে ফিরে আসতে হবে। ঠিক আছে? এটা হলো কথা, যে পিছিয়ে গেলে কভার করতে হবে। ইংলিশ ভোকাবুলারির ক্ষেত্রে বললাম যে রেগুলার পড়াশোনার চেষ্টা করবা। ঠিক আছে? এটা তোমার, এটা যাতে তোমার, আমরা যেমন রেগুলার নামাজ পড়ি না, রেগুলার নামাজ পড়ি কিনা, হ্যাঁ হয়তো অনেকে 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, কিন্তু পড়ি তো, নামাজ পড়ি তো মুসলমানরা, তাই না? তো নামাজ যেমন রেগুলার, অথবা তুমি আরো সহজ করে চিন্তা করো, রেগুলার যেমন আমরা খাওয়া দাওয়া করি, রেগুলার যেমন আমরা খাওয়া দাওয়া করি, না করলে যেমন হয় না, করি মাস্ট, এরকম ইংলিশ ভোকাবুলারি রেগুলার পড়বাই। ঠিক আছে? এটা তোমার রেগুলার রুটিনের মধ্যে ঢুকাই দিবা, যেমনি হোক, আধা ঘন্টা হলে আধা ঘন্টা পড়বা মাস্ট। ঠিক আছে? এটা হলো কথা। তাহলে তোমার একটা সময় দেখবা যে ইংলিশ ভোকাবুলারি খুব স্ট্রং হয়ে গেছে। আর যার ইংলিশ ভোকাবুলারি স্ট্রং, তার ইংলিশে ভয় অনেকটা কমে যায়। বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখি তোমাদের আর কি কোশ্চেন টোশ্চেন কি আছে। আচ্ছা, হ্যাঁ, কি জুমে তো ভালো হয়ে গেল কেমনে? 40 মিনিট পরে তো বাইর করে দেওয়ার কথা। আচ্ছা, বলছে ভাই প্রতিদিন এক সাবজেক্টের একটা চ্যাপ্টার ফুল শেষ করব, এক্ষেত্রে অনেক বেশি সময় লাগে, সিলেবাস সময় লাগে কি শেষ হবে কিনা? আচ্ছা, এক্ষেত্রে আচ্ছা বুঝছি, ওর আমি কোশ্চেনটা বুঝছি ভাইয়া। আমি হ্যাঁ, বলছি সেক্ষেত্রে যদি টার্গেট অনুযায়ী প্রতিদিন সাবজেক্ট পড়া না হয় তাহলে কি করবো? হ্যাঁ, আচ্ছা, ও যে কথাটা বলছে এটা আসলে ওর সমস্যা না, এটা একটা মানে আন্তর্জাতিক সমস্যা। হ্যাঁ, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। আচ্ছা, 2 মিনিট আছে নাকি এখনো? আচ্ছা, ঠিক আছে। আন্তর্জাতিক সমস্যা, ম্যাক্সিমামের সমস্যা। যেমন ধরো আমি এমন করতাম মাঝে মাঝে, এক সাবজেক্ট নিয়ে বসছি, ওই সাবজেক্ট নিয়ে সারাদিন পড়ছি, বুঝছো কিনা, আর অন্য সাবজেক্ট ধরা হয় না। ঠিক আছে? এক্ষেত্রে একটা ভালো বুদ্ধি আছে। ঠিক আছে? ভালো বুদ্ধি আছে। মানে এটাকে আমি বলবো ভেবে যে ইনপুট দিয়ে ভালো আউটপুট পাওয়ার উপায়, কর্মদক্ষতা বাড়বে আর কি। কিভাবে? দেখো, আমরা একটা কাজ করি কি, আমরা পড়াশোনা, আমরা তখন বই নিয়ে বসি, পড়তে আছি, খবর নাই, টাইমের খবর নাই, ওই যতক্ষণ লাগে ইচ্ছা মতো পড়তেছি, ক্লাস করতেছি, কোনো সময় নেই, মাঝখানে মাঝখানে মোবাইল টিভি, কোনো খবর নাই। এইভাবে পড়বে না। তুমি কি করবে জানো? ধরো এখন বাজে কয়টা? এখন বাজে তোমার 11টা 15। তুমি টার্গেট নিবা কি? ধরো তুমি 1 ঘন্টা একটা টার্গেট দিচ্ছ, তুমি টার্গেট নিয়ে পড়বা যে আমি সামনের 1 ঘন্টার মধ্যে একটু পড়বো। এবং এটা একটা প্রমাণিত সত্য, যে স্টুডেন্ট এভাবে টার্গেট নিয়ে পড়ছে যে আমি সামনে 2 ঘন্টা একটু পড়বো টার্গেট নিয়ে, তার পড়ালেখার স্পিড বেশি। তার পড়ালেখার মধ্যে স্পিড বাড়ে, এবং তার মধ্যে একটা মানে কম বলতে হইতে পারে যে তুমি যতটুকু টার্গেট নিচ্ছ ততটুকুর মধ্যে পড়াটা শেষ হলো না, হইতে পারে, কিন্তু মোটামুটি কাছাকাছি সময় শেষ হয়ে যাবে। বুঝছো কিনা? তো আমার কথা হলো, তুমি যখন পড়বা, একটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা টার্গেট নিয়ে বসবা, যে আমি মোটামুটি 2.5 ঘন্টা এতটুকু পড়ার টার্গেট রাখছি। ঠিক আছে? দেখা গেছে হয়তো 2.5 ঘন্টা শেষ হবে না, কিন্তু 2.5 ঘন্টা আশেপাশে সময় শেষ হবে। বুঝছো কিনা? দেখা গেছে যে এই এই কাজটা করলে দেখা গেছে যে তোমার মোটামুটি একটা ভালো সময়, মোটামুটি একটা মানে সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমার সময়টা ভালো কাজে লাগবে। বুঝছো কিনা? তো তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় এফেক্টিভ হবে। আমি অনেক স্টুডেন্ট দেখছি এটা এফেক্টিভ হয়েছে অলরেডি। ঠিক আছে? তো তুমি আমার এই বুদ্ধিটা কাজে লাগাও, যে ভাইয়া ধরেন আমি আজকে একটা কুশল কুশল গঠন পড়বো, আমি টার্গেট করলাম 3 ঘন্টা, কয় ঘন্টা? 3 ঘন্টা, 3 ঘন্টার মাঝখানে পুরোটা শেষ করবো। দেখবা যে মোটামুটি 3 ঘন্টা শেষ না করতে পারলো, 3.5 ঘন্টা হলে শেষ হয়েছে। আর তুমি যদি টার্গেট না রাখো, তাহলে দেখবা যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লেগে গেছে, সারাদিন চলে গেছে এটা নিয়ে। বুঝছো কিনা? তো আমার এই আইডিয়াটা কাজে লাগাও। ঠিক আছে? আশা করি প্রবলেম অনেকে সলভ হয়ে যাবে এটা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি তো, শোনো, জুম লিঙ্ক যদি কেটে যায়, খেয়াল করো, সবাই বলতেছি, জুম লিঙ্ক যদি এখন কেটে যায়, তাহলে আমি আরেকটা লিঙ্ক দিব এখন, দিয়ে তোমাদের সকলের প্রশ্ন শেষ করে আমি শেষ করবো। ঠিক আছে? আরেকটা লিঙ্ক দিব গ্রুপের মধ্যে, তোমরা অ্যাড হইবা। ঠিক আছে? যদি কেটে যায়, যেহেতু জুমের লিমিট হলো 40 মিনিট। আচ্ছা, আমি কোশ্চেন গুলো দেখি, তোমরা আবার কোশ্চেন গুলো করবা। ভাই আগে থেকে যে মেইন বইগুলা ঢাকা,
আচ্ছা, হ্যালো, আশা করি আমি আমি কথা বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, সমস্যার কথা না, একটু কনফার্ম করো তোমরা চ্যাট বক্সে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনো, যেহেতু আমাদের আগের লিঙ্কটা কেটে গেছে, সুতরাং আগের কিছু কোশ্চেনও কেটে গেছে। তো যাদের কোশ্চেন গুলো বাকি ছিল তারা একটু কষ্ট করে কোশ্চেন করবা এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। আমরা কোনো এখানে আলতো ফালতু কোনো কথাই বলবো না, একটু যতটুকু দরকার অতটুকু সিম্পলি বলবো, মানে যেটা আসলে করা দরকার। আমরা আসলে শোনো, আমরা অনেকে, দেখো আমি তোমার একটা কথা বলি, দেখো একটা মনোযোগ মনোযোগ দিয়ে একটা কথা শুনো, গুরুত্বপূর্ণ একটা কথা। তোমরা অনেক সময় দেখছো কিনা, তোমার সাথে ফ্রেন্ড চান্স পেয়ে গেছে, চান্স পেয়ে সে বড় গাইডলাইন দাতা হয়ে গেছে, খেয়াল করছো কিনা? দেখবা যে কদিন আগেও তোমার সাথে পড়াশোনা করতো, তুমি হয়তো চান্স পায় নাই, কিন্তু তোমার ফ্রেন্ড চান্স পাইয়া তোমার এখন গাইডলাইন দেয়। আছে না এরকম? দেখছো কিনা? বাস্তব অভিজ্ঞতা কিন্তু এরকম আছে, ঠিক আছে না? তো আসলে কি সত্যি কথা জানো, গাইডলাইন তুমি দিতে পারবা, গাইডলাইন তুমি দিতে পারবা, গাইডলাইন দেওয়ার যোগ্যতা তোমারও আছে। কিন্তু ব্যাপারটা হইলো, আমরা যখন চান্স না পাই কোন একটা জায়গায়, তখন আমরা বিশ্বাস করতে চাই না যে আমিও গাইডলাইন দিতে পারি। বুঝছো কিনা জিনিসটা? তাই আবার বলি কথাটা, তুমি দেখবে যে তোমার সাথে ফ্রেন্ড চান্স পেয়ে গেছে, তো হয়তো তোমরা কলেজে একসাথে পড়ছো, হোস্টেলে একই মেসে পড়াশোনা করছো, বা হয়তো বা তোমরা দেখে গেছে প্রিপারেশন একসাথে নিছো, দেখবা যে তোমার সাথে চান্স পেয়ে সে, হ্যালো, হ্যাঁ, দেখবা যে তোমার সাথে চান্স পেয়ে সে পণ্ডিত হয়ে গেছে, তোমার গাইডলাইন দেয়, বা বড় বড় অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তো মনে রাখবা, আমরা যখন চান্স না পাই কোন একটা জায়গায়, যখন সফলতা না পাই, তখন আমাদের এই যে কে কথা বলতেছে, আনমিউট, মিউট করো, মাহাদি হাসান মনে হয়। হ্যালো, কি কথা বোঝা যায় না? তাই বা বললো কথা বোঝা যায় না, কি বলে? এই মিতুকে, মিতু ও তুমি মিউট করো, ঠিক আছে? ওকে। তো এরা খেয়াল রাখো, আমরা যখন একটা, আমরা যখন দুশ্চিন্তায় থাকি, তখন আমাদের ব্রেইন নর্মালি কাজ করে না, আমাদের মেইন নর্মাল চিন্তা ভাবনা কাজ করে না, বুঝছো কিনা? সো মনে, তুমি কখনো নিজের কম ভাববা না, আমার মেইন মেসেজ হলো এইটা। তুমি নিজের কখনো কম ভাববা না, ঠিক আছে? অনেকে নিজের অনেক ছোট ভাবে, যে আমি মনে পারবো না, আহারে আমি মনে চান্স পাইলাম না, আমি মনে সবচেয়ে খারাপ, ঠিক আছে? এমন আমি অনেক স্টুডেন্ট পাইছি যে কলেজে খুব ভালো রেজাল্ট ছিল, যে অনেক ভালো স্টুডেন্ট ছিল, হ্যাঁ, কোচিংও ভালো করতো, কিন্তু চান্স পায় নাই। হ্যাঁ, তার মানে তুমি কি খারাপ না? তো এই এই ব্যাপারটা তো নিজের মধ্যে সবসময় রাখবা। যেমন আমি আমার নিজের নিয়ে কনফিডেন্ট, যা দুনিয়ার মানুষ যা বলুক না কেন, দুনিয়ার মানুষ বইলে উল্টা এলাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানি আমার যোগ্যতা কতটুকু, ঠিক আছে? আমি জানি কতটুকু, ঠিক আছে? আমি পরিশ্রম করতে পারি, আমি জানি, আমি 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 পড়াশোনা করব, আমি পরিশ্রম করতে জানি, আমি কিছু একটা করতে পারবো, এটা আমার নিজের বিশ্বাস, ঠিক আছে? আমি করে দেখাইতে পারবো, দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরকম একটা মনের মধ্যে সাহস লাগবে সবার আগে, ঠিক আছে? আশেপাশের মানুষ তোমাকে নানাভাবে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, নেগেটিভ পিপল থাকবে অনেক, ঠিক আছে? তোমাকে এই বিশ্বাসটা রাখা লাগবে যে আমি পারবো, আমি পরিশ্রম করতেছি, এবং পরিশ্রম করলে আল্লাহ সফলতা দিবে, দেয়, দিছে বিগত মানুষগুলারে, এবং আল্লাহ দিবে, এই ব্যাপার, এই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে, বুঝছো কিনা? তাহলে তুমি সাহস পাবা। যত তোমার মোটিভেশন দেখ না কেন, কোনো লাভ নাই, বুঝছো? তোমাকে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি আমি পরিশ্রম করতেছি, পরিশ্রম করা দরকার, পরিশ্রম করলে সফলতা আসবে, এবং আমি করব, করলে আমি পাবো। স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করতে থাকবা। আচ্ছা, আমি তোমাদের সরাসরি কোশ্চেন দেখি, চ্যাট বক্সের কোশ্চেন। আর রেকর্ড যারা করতেছো রেকর্ড করে একটু, হ্যাঁ ওটা। ভাই, ভার্সিটি প্রিপারেশন নিতে গিয়ে মেডিকেলের গুলা এখন কম পড়া হচ্ছে, এখন কি করা উচিত? আচ্ছা, ভার্সিটি প্রিপারেশন নিতে গিয়ে আমার মনে হয় কি, ওই যে মোরসালিন আহমেদ রাফি যে কোশ্চেনটা করলো, ওই তোমরা আসলে আমার ওই প্রথম দিকে আনসার এটা দিয়ে ফেলছি, এটা হলো যে তোমরা আসলে দুইটাকে খুব খুব বেশি আলাদা করে ফেলো। তুমি যদি চাও তো দুইটা একসাথে কন্টিনিউ করবা, তাহলে তোমাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, নাম্বার ওয়ান, ঠিক আছে? আচ্ছা, আমি বলবো, এক্সট্রা পরিশ্রম করতে হবে, নাম্বার ওয়ান। দুই নাম্বার কথা হলো, দুটাকে কম্বিনেশন করা শিখতে হবে। কিরকম? কিরকম? যে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, ওই চ্যাপ্টারের একই সাথে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলো একসাথে। ধরো তুমি পড়লা হচ্ছে অনুজীব, অনুজীব পড়ার সময় তুমি একই সাথে ভার্সিটি কোশ্চেন সলভ করে ফেলো, মেডিকেল কোশ্চেন সলভ করে ফেলো, এবং তুমি দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পারতেছো। তুমি তুমি আমি তোমাকে শিওর করতে পারি, তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পারবা, বুঝছো? তুমি যখন বায়োলজি ম্যাক্সিমাম মিল পাবা, কেমিস্ট্রি ম্যাক্সিমাম মিল পাবা, ফিজিক্সও পাবা, কিছু কোশ্চেন তোমাকে শিখতে হবে। তো তোমরা দুটো কম্বিনেশন, তোমরা তোমাদের মেইন সমস্যা, তোমরা হচ্ছে ভার্সিটি মেডিকেল খুব বেশি আলাদা করে ফেলো, খুব আলাদা করে ফেলো, মনে হয় এটা মনে এক জগতের প্রাণী, এটা মনে আরেক জগতের প্রাণী। না, তোমরা কি, নাম্বার ওয়ান কথা হলো, দুটা কম্বিনেশন করে পড়তে হলে তোমাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, কম্বিনেশনটা করবো কিভাবে? করার সময় তুমি ওই একই চ্যাপ্টার যখন তুমি পড়বা মেডিকেলের জন্য, সেটা তুমি ভার্সিটির কোশ্চেন দেখে ফেলবা, তাহলে তো হয়ে গেল, তুমি বুঝে গেলা এখানে কি টাইপের এমসিকিউ আসে।
বা ভার্সিটি প্রিপারেশন দিতে চাইলা, এর সাথে তুমি একটু মেডিকেল কোশ্চেন পেপার দেখে ফেলো, ঠিক আছে? আমার কাছে আমার নর্মাল ব্রেইনে এর বাইরে কোনো বুদ্ধি নাই, বুঝছো কিনা? আমি জানি না এর থেকে ভালো বুদ্ধি কারো আছে কিনা, কিন্তু আমার আমার মাথায় এর থেকে ভালো বুদ্ধি আসতেছে না, বুঝছো কিনা? আচ্ছা, আর কি বলি তোমাদের কোশ্চেন দেখি। আচ্ছা, ভাইয়া কয়েকদিন পর পর, হ্যাঁ আমরা সাপ্তাহিক গাইডলাইনের ব্যবস্থা করব, ঠিক আছে? বুঝছো? আমরা যেটা করবো যে উইকলি গাইডলাইন, কারণ আমাদের হতাশ হইতে হইতে তো একটু সময় লাগবে। বুঝছো না? এটা পড়াশোনা করে করে হতাশ হইতে তো একটু সময় লাগবে। তাহলে আমরা এক সপ্তাহ পর পর হতাশ যখন হয়ে যায় তখন আবার চলে আসবো এখানে, ঠিক আছে? আমি তোমাকে কখনো উল্টাপাল্টা মোটিভেশন দিতে পারবো না, আমি তোমাকে রিয়েল কথা বলবো, ঠিক আছে? এবং যেটা বাস্তব কথা। আচ্ছা দেখি, আচ্ছা কেউ কি আহ জয়েন্ট্রি করে দিয়ে রাখছে কিনা? না, কেউ নাই, আমরাই আছি। আচ্ছা তোমাদের কোশ্চেন দেখি একটু। আচ্ছা সঞ্জীব কে? সঞ্জীব কই? সঞ্জীবের কমেন্টটা কই? পাইছিলাম একটা প্রশ্ন। আচ্ছা আমি কোশ্চেন দেখি। ভাইয়া ডেইলি ক্লাসের নোট কি খাতায় লেখা উচিত, নাকি ভাইয়া যেটা আমার কাছে লাগবে ওর ভুলে যাবো সেটা শুধু নোট করব? ঠিক আছে, নোট লিখে লিখে ক্লাস করতে অনেক বেশি টাইম লেগে যায়। আচ্ছা শোনো, আমার ক্লাসে, আমি শাওন ভাইয়ের ক্লাসের কথা আলাদা করে বলবো না, কিন্তু আমার ক্লাসের কথা আমি আলাদা করে বলি। শোনো, আমার ক্লাসে আমি এমন কোনো জিনিস লেখা দেই না, এমন কোনো জিনিস তোমাকে বোর্ডে লিখবো না যে জিনিস হুবহু বইয়ে আছে। হুবহু মানে হুবহু যে লাইনের পর লাইন লিখবো না, তোমাকে আমি এমন জিনিস লিখাবো যেটা তোমার বইয়ের গোছানো নাই, এবং আমি তোমাকে লিখে দিলে জিনিসটা সোজা হয়, সেই জিনিসটা তোমাকে আমি লিখাবো, ঠিক আছে কিনা? তো আমার ক্লাসের জিনিসগুলো তুমি নোট করবা, কারণ আমি নোট ব্যতীত, অগোছালো ব্যতীত, আমি মনে করি কি, আমি আমার ক্লাসের প্যাটার্নটা আমি কিভাবে নেওয়ার চেষ্টা করি, আমি তোমাকে বলি আমার ক্লাসগুলোতে আমি কিভাবে চেষ্টা করি সেই জিনিসটা বইয়েই গোছানো আছে, সেই জিনিসটা আমি কখনো বোর্ডে লিখতে চাই না, সেটা আমি বই থেকে পড়াই দিই, খেয়াল করবা কিন্তু, ঠিক আছে? গত ক্লাসে আমি এরকম করছি, ঠিক আছে? আর যে জিনিসটা আমার মনে হয় যে বইয়ের মধ্যে গোছানো নাই, আমি যদি একটু লেখা দিই স্টুডেন্টদের সুবিধা হবে, সেই জিনিসটাই একমাত্র আমি আমার বোর্ডে আমি লিখি, বুঝছো কিনা? এক্ষেত্রে আমি বলবো, আমি যে বোর্ডের জিনিসগুলো লিখি এটা অবশ্যই তুমি খাতার মধ্যে নোট করার চেষ্টা করবা। এখন আমার প্রেফারেন্স কোনটা, এটা কি আমি ভাইয়া খাতার মধ্যে নোট করলে বেটার নাকি বইয়ের মধ্যে নোট করলে বেটার? এক্ষেত্রে সবসময় আমি কথা বলবো যে বইয়ের মধ্যে নোট করে ফেলতে পারলে বেটার। যেমন ধরো তোমাকে আমি একটু আইডিয়া দিই, ধরো তোমাকে একটা ছন্দ দিলাম, একটা ছোট একটা ট্রিক শিখাইলাম, ঠিক আছে? এটা তুমি বইয়ের মধ্যে লিখে ফেলবা, বইয়ের সাইড দিয়ে জায়গা আছে না, ঠিক আছে? আমার ম্যাক্সিমাম নোট আমি বইয়ের মধ্যে করছি, ম্যাক্সিমাম বলতে কি আমার খাতার মধ্যে নোট ছিল না বললেই চলে, বুঝছো কিনা? যত বড় নোট না হোক না কেন আমি চেষ্টা করতাম বইয়ের মধ্যে নোট করে ফেলতে। তো তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম নোট বইয়ের মধ্যে করে ফেলা যায় কিনা। এখন ধরো, আমি আগেও বলছি এই প্রশ্নটার উত্তর, যে ধরো তোমার বইয়ের মধ্যে নোট করতে গিয়ে হয়তো বা একটু এলোমেলো লেগে গেছে, বা একটু মনে হচ্ছে যে এটা একটু বিশ্রী দেখা যায়, বইটা একটু মনে হয় যে একটু কেমন কেমন যেন হয়ে গেছে, ঠিক আছে? বা বইটার লেখাটা মুছে গেছে মনে হয়, যায় কেমন যেন লাগে, সেটা জাস্ট খাতার মধ্যে রাখবা, অর্থাৎ খাতার মধ্যে থাকবে অল্প নোট, খুবই অল্প নোট থাকবে খাতার মধ্যে, বুঝছো কিনা? তো এটা ফলো করবা, ঠিক আছে? তো আর আরেকটা হলো যে বা ক্লাসের সাথে সাথে কি নোট করে ফেলবো কিনা, বা কিভাবে করলে বেটার হয়। এখন দেখো, যেটা মনে করো যে বেশি বড় লেখা, আমার ক্লাসগুলোতে আমি চেষ্টা করি এমন ভাবে প্যাটার্নটা রাখা যাতে করে স্টুডেন্ট ক্লাসের সাথে সাথে নোটটা করে ফেলতে পারে। কিন্তু আহ বেশি বেশি কোনো জিনিস, বড় কোনো জিনিস যদি আমি নিয়ে আসি স্লাইড হিসেবে, তাহলে কিন্তু নোট করতে অসুবিধা ক্লাসের সাথে সাথে। এক্ষেত্রে তুমি এটা পজ রাখবা, তুমি যখন তোমাদের কাছে স্লাইডের পিডিএফ দিয়ে দেওয়া হবে তখন তোমরা এটা খাতার মধ্যে নোট করে নিবা, বুঝছো কিনা? যদি পারো ক্লাসের সাথে নোট করে ফেলবা, আর না পারলে সেটা ওই রাইখা দিয়ে পরে স্লাইড থেকে দেখে তোমরা, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা নোট করে ফেলবা, বুঝছো কিনা? আচ্ছা, এইভাবে করবা আর কি। হ্যাঁ, তবে কাজে লাগাইবা, আমরা এমন কোনো জিনিস আনি না যেটা তোমাদের বইয়ে হু হু দেওয়া, আমি আনি না, অন্তত আমি এটা শিওর দিতে পারবো। হ্যাঁ আচ্ছা, আর ভাই শর্ট সিলেবাসের গুলো আগে শেষ করে ভালো হতো, এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়ে ফেলছি মুস্তাদুল আহমেদ রাফি। শর্ট সিলেবাস কেন আমরা ফুল সিলেবাস দিয়ে ম্যাক্সিমাম শুরু করছি, ঠিক আছে? এবং তোমাদের শর্ট সিলেবাসের জন্য কি করতে পারি, আর তারপর আরেকবার বলে দিই হালকা। তোমাদের ফুল সিলেবাস শুরু করার কারণ হচ্ছে অনেকে ফুল সিলেবাস গুলো ভয় পায়, শুরু করা নাই। তো ভয় কাটানোর জন্য, পাশাপাশি যেহেতু স্টুডেন্ট, যাতে অন্য স্টুডেন্ট আমাদের সম্পর্কে জানে, এই জন্য আমরা কঠিন গুলা দিয়ে শুরু করছি, যাতে কঠিন গুলা যদি কারো কাছে সহজ হয়ে যায় তার মানে তো হয়েই গেল, তাই না? তো এখন আমরা যেটা করতে পারি, যারা ফুল বেসে আসো, বা সবার জন্য আমি বলছি এই কাজটা করবো আমি, যে আমাদের যে শর্ট সিলেবাসের যে ক্লাসগুলো আছে গত ব্যাচের, সেই ক্লাসগুলো আমরা সবার জন্য উন্মুক্ত করে দিব, ঠিক আছে? সবগুলো ম্যাক্সিমাম অলরেডি অনেকগুলো করা আছে, করবো। মিতু, সাম্মি আক্তার মিতু, তোমার ইয়া করো, মিউট অপশনে ক্লিক করো, সাম্মি আক্তার মিতু, ঠিক আছে? তো দিয়ে দিব তোমাদেরকে, এই ব্যবস্থাটা আমরা করে দিব, ঠিক আছে? যেহেতু তোমরা কৃষি উচ্চ পরীক্ষা আছে, তো তোমাদের হ্যাঁ ভার্সিটিও শর্ট সিলেবাস, আমি তোমাকে বলি যে কৃষি উচ্চ পরীক্ষা শর্ট সিলেবাস, ভার্সিটিও শর্ট সিলেবাস, এই জন্য আমি কেন বলতেছি আমি বুঝছি। তো আমরা এই ব্যবস্থা আমরা নিজেরা করে দিব, ঠিক আছে? আর তোমাদের কেন একটা না কেন ক্লাস দেওয়া হয়েছে, কয়েকটা কারণ আছে, আমি উত্তরটা দিচ্ছি আরেকবার বলে দিই, ঠিক আছে? অনেকে মনে প্রশ্ন আছে, ভাই কি করলেন, অনেকে বলতে পারতেছে না, কিন্তু মনে মনে অনেকে আছে, কি রুটিন করলেন, তা না ক্লাস কোনো বন্ধ নাই, পড়ার কোনো সময় পাই না, ঠিক আছে? তারপর হলো ফুল সিলেবাস আপনাদের শুরু করলেন, কি দিলেন, এটা রুটিন হইলো?
ঠিক আছে? অনেকে মনে করে মাঝখানে আবার ইংলিশ ক্লাস নাই, তো এই সবগুলোর উত্তর আমি দিই। শোনো, টানা ক্লাস দেওয়ার কয়েকটা কারণ আছে, তোমাদেরকে বলি। নাম্বার ওয়ান হলো আমার প্রফ পরীক্ষা চলতেছে, যেমন আমার 15 তারিখ লাস্ট প্রফ পরীক্ষা, ঠিক আছে? তো যেহেতু পরীক্ষা আছে, আমি তোমাদেরকে যদি গ্যাপ দিয়ে ক্লাস নিতাম, তাহলে তোমাদের ক্লাস বেশি সংখ্যা নেওয়া হইতো না। তো আমি যেহেতু পরীক্ষা আছে আমার, এখন আমি তোমাকে টানা ক্লাস নিয়ে তোমাকে একটা মোটামুটি রেঞ্জে একটা মোটামুটি ভালো একটা সিলেবাস শেষ করে দিছি প্রথম দিকের একটা 1 সপ্তাহের মধ্যে। আরেকটা হলো শাওন ভাই হচ্ছে এখন তার বাসায় নাই, অর্থাৎ ক্লাস নেওয়ার যে রুম ওখানে নাই, ভাই একটা খুব পার্সোনাল একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে চলে গেছে, যেমন শাওন ভাই ক্লাস নিতে পারতেছে না। এই জন্য ওই কষ্ট মষ্ট করে হইলো আমরা ওই টানা ক্লাস গুলা নিয়ে নিছি, বুঝছো কিনা? এখন ভাইয়া তুমি বলতে পারো, ভাই আমার ক্লাস তো আমার তো কভার হয় নাই, আপনারা তো নিয়ে নিছেন, আমার তো কভার হয় নাই, আমার তো পড়া শেষ হয় নাই। এক্ষেত্রে কথা হইলো, এই যে মোটামুটি 18 তারিখের পর কিন্তু তোমাদের ঈদের ছুটি দেওয়া হইতেছে। 18 তারিখের পর তখন তোমরা ওই যে যার যে গ্যাপ সুন্দর করে কভার করে ফেলতে পারবা, বুঝছো কিনা? তো সুন্দর করে ওখানে কভার করে ফেলতে পারবা, লম্বা ভালো একটা সময় পাবা, 10-12 দিনের মতো। ওই সময় তোমাদের এগ্রি জিএসটির জন্য আমরা হেল্প করবো, পাশাপাশি গাইডলাইন দিতে থাকবো, আবারও গাইডলাইন সেশন হবে। এবং ওখানে আমরা তোমাদেরকে ওই যে একটা স্কোপ দিব যে কিভাবে তোমরা শেষ করতে পারো। তখন ওই সময় তোমরা যেহেতু তোমরা বন্ধ পাবা, ভালো একটা বন্ধ, যেমন তোমরা যেমন আমরা কষ্ট করে একটা ক্লাস নিয়ে নিতেছি টানা, তোমরা কষ্ট হইতেছে তোমাদের, এমন আমরা সময় দিব শেষ করার জন্য, ঠিক আছে? তো এই কাজগুলো হয়তো বা আরো 10-12 দিন লাগে কোনো জায়গায় ক্লাস নিতেছে, হ্যাঁ, কিন্তু আমরা টানা নিয়ে নিছি আমাদের একটু সমস্যার কারণে, এবং তোমাদেরকে এই কাজগুলো করার সময় পাবা তোমরা, ঠিক আছে? বন্ধ পাবা, সুযোগ পাবা, ঠিক আছে? আর তোমাদের শর্ট সিলেবাস নিয়ে কি করা যায় আমরা আর সুন্দর করে প্ল্যান করতেছি, ঠিক আছে? কিভাবে কি করা যায়। আচ্ছা, আর একজন বলছে, আমি একটু আনসার দিয়ে দিই যে ভাইয়া কিভাবে কভার করবো। ওই যে আনসার তোমরা অলরেডি পেয়ে গেছো। ওই 18 তারিখে তোমরা এখন ফাঁকে ফাঁকে চেষ্টা করবা লাইভে যে ক্লাসগুলো হবে, যেমন আমার নেক্সট লাইভ ক্লাস তোমাদের সাথে হবে 16 তারিখ, 16, 17, 18, 3 দিন টানা আবার লাইভ ক্লাস থাকবে। তো 16 তারিখের আগ পর্যন্ত তোমাদের ইংলিশ কয়েকটা ক্লাস হয়ে যাবে, শাওন ভাই আজকে রুটিন দিয়ে দিবে। আর লাস্ট যে গ্যাপ, এই গ্যাপ গুলো তোমরা 16 তারিখের আগে কভার করে ফেলতে পারবা। পাশাপাশি বেশি গ্যাপ থাকলে তুমি হচ্ছে 18 তারিখের পরে কভার করতে পারবা। তো আপাতত যারা নতুন জয়েন হয়েছে তাদের জন্য পরামর্শ হলো, অন্তত বর্তমানে যে রুটিনে যে ক্লাসগুলো হবে এগুলো যাতে মিস না হয়, ঠিক আছে? আর যে যেগুলো গ্যাপ পড়ে গেছে এগুলো তুমি কভার করার সময় পাবা। 18 তারিখের পর তোমাদের বন্ধ থাকবে, ওই সময় তুমি কভার করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর কি বলে, আর যদি বেশি সমস্যা হয়, তোমরা যদি বেশি স্টুডেন্ট চাও, অথবা আমরা তোমাদের একটা রুটিনও করে দিতে পারি কোন কোন দিন কোনটা করবা, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে শাওন ভাইয়ের মেডি ব্যাচে যে ম্যাথ এর ক্লাসগুলো দিয়েছিল ওইগুলো করলে আর ইউ ফিজিক্স ম্যাথ গুলো কমপ্লিট হবে কি? হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, তবে আরেকটু এক্সট্রা করতে হবে, আর ইউর জন্য আরেকটু এক্সট্রা করতে হবে। আর ইউর ম্যাথ সম্পর্কে আমার ধারণা একটু কম, তবে আমার মনে হয় যে ম্যাক্সিমাম হয়ে যাবে, বেশি কভার হয়ে যাবে। আচ্ছা, নোটগুলো দিয়ে, আচ্ছা বলছে ভার্সিটি তো শর্ট সিলেবাস আছে, বলছে ঠিক আছে ভাই, আগের মেইন বুক গুলা মেডিকেলের জন্য দাগানো ছিল না, সেম দরকার, দরকার নাই, আগের গুলা দিয়ে কভার হবে না, আগের দাগানো বই দিয়ে না, দরকার নেই। রাদিয়া জামান অনেকবার কোশ্চেনটা করছে, ঠিক আছে? দাগানো বই একবারই যথেষ্ট, আর মোটামুটি সব প্ল্যাটফর্মের দাগানো বই সেম, বেশি একটা ডিফারেন্স হয় না, যে কোনো একটা জায়গা ফলো করলেই হয়। পার্সোনালি আমার কাছে যদি বলো কোচিং এর কোন দাগানো বই আপনার কাছে ভালো লাগে, যদি জিজ্ঞাসা করো কখনো যে ভাইয়া কোচিং এর দাগানো বইগুলো আপনার কাছে মোটামুটি একটু সুন্দর লাগে, আমি বলবো উন্মেষের বইগুলা, বুঝছো কিনা? এবং এগুলো অ্যাভেলেবল, এগুলা টেলিগ্রামে সার্চ দিলে পেয়ে যাবা, অ্যাভেলেবল আছে, বুঝছো? বিভিন্ন গ্রুপে দেওয়া আছে, তোমরা এগুলো ফলো করে দেখাতে পারো। দাগানো বই নিয়ে আসলে প্যারা নাই, বুঝছো? প্যারা নাই, নিজের মতো করে দেখাতে পারো। এটা একটু কালারফুল থাকে, সুন্দর লাগে আমার কাছে। আচ্ছা, সাদমান সজীব আশা করি বুঝছো যে বেশি একটা প্যারা হবে না ইয়ে করার জন্য। আচ্ছা, মোটামুটি আর কি কোশ্চেন আছে বলতো? আচ্ছা, যার এখন যদি হয় যে কারো কোনো কোশ্চেন আনসার দেওয়া হয়, সেই কোশ্চেনটা একটু আবার করো। আচ্ছা, নিউ এডিশনের বইটা আমি বলবো, এখন আমার জানার মতো নতুন এডিশনের বই বাইর হয় নাই, আগের বছর এটাই আছে। এক্ষেত্রে যদি আর্থিক সামর্থ্য থাকে, বাইরে যদি নতুন বইটা কেনার চেষ্টা করো। আর সামর্থ্য না থাকলে তুমি দেখবা যে খুব বেশি কিন্তু চেঞ্জ হয় নাই, তুমি চেষ্টা করবে আগের বইটার মধ্যেই নতুন এডিশনের যে বইগুলো আছে ওগুলোর পিডিএফ দিকে দিকে নতুন দুই একটা ইনফো যেগুলো আসছে এগুলো উঠে ফেলতে, তাহলেও কভার হয়ে যায়। আচ্ছা ভাইয়া, নোট গুলোর সাথে বইটা কিভাবে কোরিলেট করে পড়বো? আচ্ছা, নোট তো এমন না যে বইয়ের বাইরের জিনিস, বইয়ের কোনো একটা টপিকটাকেই সাজাইয়া তোমাকে নোট দেওয়া হয়, কথাটা বুঝতেছো কিনা? বইয়ের কোনো একটা টপিককে সাজাইয়েই তো নোটটা দেওয়া হয়, তারপরে বই যা নোট তো তাই, নোট তো আলাদা জিনিস না, ঠিক না? তো তুমি ধরো, তোমাকে সিম্পলি একটা এক্সাম্পল দিই, দেখো, সিম্পলি একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা আসলে কিরকম। ধরো ধরো আচ্ছা, কোন জায়গায় এক্সাম্পল দেওয়া যায়? আচ্ছা, যেমন গতকাল যে ক্লাস করেছি তার এক্সাম্পল দেই, যে ভাইয়া এর কোশ্চেনটা ভাই নোটের সাথে কিভাবে কোরিলেট করে পড়বো। যেমন ধরো, খেয়াল করো, আমরা গতকাল গতিবিদ্যা ক্লাসের মধ্যে এটা পড়াইছিলাম কিনা, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। তুমি বইয়ের মধ্যে দেখবা এগুলা লাইনের পর লাইন লেখা,
লাইনের পর লাইন লেখা এবং প্যারায় প্যারায় লেখা, অর্থাৎ তোমার মোটামুটি এক পেজ কভার করে ফেলছে জড় এবং অজড় ব্যাখ্যা দিতে গিয়ে। আমি এটা কি করছি বলতো, আমি এটা করছি কি, একটা ছকের মধ্যে নিয়ে চলে আসছি, একটা ছকের মধ্যে আইন না এটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করছি। দেখা গেছে ওই বইয়ের যত পড়া আছে পেজের ভিতরে লেখা আছে এটাকে আমি সুন্দর করে প্রেজেন্ট করে আইন না নোটটা বানাই দিছি তোমাকে, অর্থাৎ একটা সুন্দর একটা স্লাইড বানাই দিছি, বুঝছো না, এবং তোমাকে বুঝায় বুঝায় পড়াইছি। তো বলো তো এই নোটটা কি বইয়ের বইয়ের ওই পৃষ্ঠার বাইরে কোনো পড়া, নাকি বইয়ের পেজটাকে আমি গুছাই দিছি? আনসার হচ্ছে বইয়ের পেজটাকে গুছাই দিছি। তুমি কি করবা বলো তো, তুমি ওই বইয়ের মধ্যে আমি তোমাকে সাজাই দিছি ছক কইরা, ওই ছকটা তুমি হয়তো বা কইরা খাতার মধ্যে নোট রাখতে পারো, অথবা ওইটা তুমি বইয়ের ওই পেজের উপর লাগিয়ে দিতে পারো, কারণ ওই বইয়ের প্রত্যেকটা লাইনই তো আমি তোমাকে ছকের মধ্যে কভার করে দিছি। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে নোট আসলে এক্সট্রা কিছু না, তোমাকে ওই বইয়ের সেম পড়াটাই তোমাকে আমি নোট করে দিছি। তো তুমি এটা বইয়ের মধ্যে নোটটা লাগাই দিতে পারো, অথবা খাতার মধ্যে নোট রাখতে পারো। বইয়ের পড়াটাই তো তোমাকে পড়াইতেছি না, বইয়ের পড়াটা কিন্তু সাজাই তোমাকে নোট সাজাই দিছি। তো এটা বইয়ের বিকল্প আলাদা জিনিস না, বুঝছো না, বইয়ের সেম পড়াটাই তো তোমাকে সাজাই দিছি আমি, এটা মাথায় রাখো। আচ্ছা বা কিভাবে বুঝবে আপনার খুব ভালোভাবে শেষ হয়েছে? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভাইয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে ভাই, এত কথা তো বললেন, এত কথা বললেন যে ভাইয়া ভালো করে প্রিপারেশন নিতে হইব, কি কি করতে হবে এটা বললেন, অনেক গাইডলাইন দিলেন, কিভাবে বুঝবো একটা চ্যাপ্টারে ভালো করে প্রিপারেশন হয়েছে? বুঝছো না, আশা করি এটা অনেকের কোশ্চেন আছে, অনেক হয়তো কোশ্চেনটা করো নাই, কিন্তু দুদিন পরে হইলে মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে ভাই কিভাবে বুঝবো একটা চ্যাপ্টারে ভালো করে প্রিপারেশন হয়েছে? তো এটার সবচেয়ে ভালো উপায় হলো কি, পরীক্ষা দেওয়া। তোমাকে আমি উল্লাপাল্টা কথা বলে লাভ নাই, তোমাকে আমি রিয়েল কথা বলি। পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিয়ে যখন দেখবা যে মোটামুটি চ্যাপ্টারে তুমি ম্যাক্সিমাম জিনিসগুলো পারতেছো এবং তুমি ইজিলি আনসার করতে পারতেছো কনফিউশন ছাড়া, ঠিক আছে, তখন তুমি বুঝবা যে মোটামুটি যেহেতু, এবং অবশ্যই একটা ভালো মার্ক দিয়ে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে, ভালো মার্ক যদি পাও বুঝতে পারো যে না আমার প্রিপারেশনটা ভালো মতো হয়েছে। এটা এটা সবাই জানো আসলে আনসারটা, যে তুমি যখন একটা এক্সাম দিবা, এক্সাম দিয়ে যখন দেখবা যে মোটামুটি না আমি পারতেছি, মোটামুটি এক্সাম্পল গুলো আমি মোটামুটি চ্যাপ্টারটা মোটামুটি ইনফরমেশন গুলো পারতেছি, মোটামুটি নাম্বারও ভালো আসে, তার মানে তুমি বুঝবা যে ভালো পাইছো। ঠিক উল্টা কথা সত্য, তুমি যদি দেখো যে একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিয়া তুমি এটাতে কম মার্ক পাইছো, তুমি ধরে নিবা যে পড়াটা ভালো মতো হয় নাই, ঠিক আছে, ভালো মতো হয় নাই, আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে, নিজের দোষ স্বীকার করতে শিখবা। ঠিক আছে, আমরা কি করি জানো, আমরা কি করি, আমরা হচ্ছে কোন একটা পরীক্ষায় মার্ক কম পাই, কান থেকে একটা মরে দেখা শেষ, আই হাই আমি কোনো কম পাইলাম, আল্লাহ আমার দ্বারা হবে না, আমি শেষ। এই চিন্তা না করে তুমি কি করবা, তুমি চিন্তা করবা আই কিরে কম পাইলাম কেন, 50-এর পরীক্ষায় 30 পেলাম কেন, 20 কেন পাইলাম না, কোথা থেকে পাইলাম না, কোন জায়গাতে প্রশ্ন পাইছি দেখি তো একটু, এবং নেক্সট যাতে ভুল না হয়, নেক্সট যাতে তুমি এটা পারো এটা কনফার্ম করবা, বুঝছো কিনা, এই চিন্তাটা করতে হবে তোমাকে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বেশি মার্ক পাও না, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো তোমার প্রিপারেশনের লেভেল কোথায় আছে তুমি যাচাই করা এবং এখান থেকে শিক্ষা নেওয়া। ঠিক আছে, আলটিমেট যুদ্ধ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা, সেই অবধি তুমি শিক্ষা নিতেই থাকবা, শিক্ষা নিতেই থাকবা। ঠিক আছে, তুমি যদি পরীক্ষার আগের দিনও একটা ভুল করে শিখো, পরীক্ষার হলের দিকে কাজে লেগে যায়, লস আছে? কোনো লস নাই, বুঝছো, তুমি শিখতে থাকো। এবং তুমি কখনো মনে করো না 100% প্রিপারেশন নিতে পারবা, 100% প্রিপারেশন কখনোই হবে না, তোমার ঘাটতি থাকবেই। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হইলেও ঘাটতি থাকবে, যে মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয় তারা কি ঘাটতি থাকে না? সে কি 100-100 পায় না, তারও কিন্তু ঘাটতি আছে। এবং আরো মজার ব্যাপার কি জানো, একটা মজার ব্যাপার বলি, ধরো তুমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় 10 জন সেরা জাতীয় মেধায় 10 জন হয়েছে, ঠিক তাদেরকে যদি 5 দিন পরে বা 1 সপ্তাহ পরে সেম অন্য একটা পরীক্ষা মানে সেম মেডিকেল ভর্তি নেওয়া হয়, তাদের র্যাঙ্কিং পাল্টা যাবে কিন্তু। বিশ্বাস করো কিনা, যে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়েছে, তাদেরকে যদি সেম মানুষজনদেরকে যদি আরেকটা পরীক্ষা নেওয়া হয়, দেখবা যে রেজাল্ট পাল্টে গেছে, ফার্স্ট হয়ে গেছে, লাস্ট হবে না, ফার্স্ট হয়তো বা 50তম হয়ে গেছে, বা র্যাঙ্কিং পাল্টে গেছে, বুঝছো কিনা। সো এই র্যাঙ্কিং দিয়ে কখনো নিজের নিজের যাচাই করার চেষ্টা করো না, তুমি চেষ্টা করো সেলফ ডেভেলপমেন্ট, যে আমি আজকে কতটুকু পড়ছি, নেক্সট দিন আমি আরেকটু বেশি শিখতে পারলাম কিনা, বা আমার নিজের ভুলগুলো নিয়ে কাজ করলাম কিনা, ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছি সেগুলো নিয়ে আমি কাজ করলাম কিনা, বুঝছো কিনা, এটাই জরুরি কথা, বুঝছো, এটাই গুরুত্বপূর্ণ, বাকি সব কথা বুয়া, বাকি সব কথা ডিপ্রেশনের কথা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখি তোমাদের কোশ্চেন কি আছে, আশা করি বুঝতে পারতেছো। আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ, সাদমান যে কোশ্চেনটা করছে কিভাবে বুঝবো, আমি একটা বললাম যে এক্সামের একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার আছে, আরেকটা বুদ্ধি আছে, চ্যাপ্টারটা মোটামুটি শেষ হচ্ছে কিনা, বা মোটামুটি বুঝবা কেমনে চ্যাপ্টারটা শেষ হচ্ছে কিনা, আরেকটা বুদ্ধি আছে। এইটাকে বলা হয় রিক্যাপিচুলেশন। কি বলা হয়? রিক্যাপিচুলেশন। অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার পড়ছো মোটামুটি, হ্যাঁ, তুমি যাচাই করবা কেমনে যে পারো কিনা। ঠিক আছে, আর একটা বুদ্ধি মাথা চলে আসছে আমার, বলে ফেলি এর আগে। এটা হলো যে তুমি যদি কোনো ফ্রেন্ডের সাথে থাকো, তোমার কোনো ফ্রেন্ড আছে, অনেকে থাকে না হোস্টেলে মেসে থাকে, কিন্তু তোমার ফ্রেন্ডদের দিয়ে তুমি কোশ্চেন ধরাইতে পারো। এক্ষেত্রে আমাদের একটা মাধ্যম কি, তুমি র্যাপিড ফায়ার একটা কাজে লাগাতে পারো এইভাবে। ঠিক আছে, তুমি আমাদের র্যাপিড ফায়ারটা কাজে লাগাতে পারো, চিন্তা করতে পারো যে তুমি যদি দেখো আমাদের র্যাপিড ফায়ারের কোশ্চেন গুলো তুমি দ্রুত আনসার করতে পারতেছো, আমাদের তুমি বুঝে নিবা যে
আচ্ছা রেপিড ফায়ারটা কি কিছুটা এরকম না যে ভাইয়া আপনি আমার একটা পড়া পড়াইলেন, পড়া ধরতেছেন, ব্যাপারটা কি এরকম না? চিন্তা করে দেখো তো, রেপিড ফায়ারে যখন আমরা কোশ্চেন গুলো ধরি তখন ব্যাপারটা কি এরকম না? একটু চিন্তা করলে যে ভাইয়া আপনি আমার একটা পড়া পড়াইছেন, দেন আমার কোশ্চেন পড়া ধরতেছেন, ব্যাপারটা এরকম না কিছুটা? তো আমাদের রেপিড ফায়ারটা ব্যাপারটা তুমি রেপিড ফায়ারটা ব্যাপারটা দেখতে পারো যে তুমি যদি দেখো রেপিড ফায়ারের কোশ্চেন তুমি আনসার করতে পারতেছো ইজিলি, তুমি ধরে নেবে যে পড়া তোমার হয়েছে, ঠিক আছে? তোমার সাথে যদি কোনো ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের দিয়ে প্রশ্ন ধরাইতে পারো, বলতে এই বন্ধু তুই বল, ওই বান্ধবী তুই একটু জিজ্ঞাসা করতো আমার এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে কিন্তু পারি কিনা, এটা একটা বুদ্ধি হইতে পারে। এক্সাম একটা বুদ্ধি হইতে পারে। আরেকটা বুদ্ধি কি জানো? আরেকটা ভালো বুদ্ধি আছে, এটা বলতেছিলাম কি রিক্যাপিচুলেশন। কথা মানে হইলো, ধরো তুমি একটা, তোমার কাছে একটা বই আছে, বইটাকে তুমি বন্ধ করবা, বন্ধ করার পর চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে তুমি দেখবা যে আসলে বইয়ের পেজ গুলোর মধ্যে কি আছে বা কি কি পড়া আছে, তুমি হোল ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে চিন্তা করতে পারতেছো কিনা, নাকি তোমার মাথায় কিছুই আসে না? তুমি যদি চোখ বন্ধ করে তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে তো হইতো না। ঠিক আছে, চোখ বন্ধ করে চিন্তা করবা, দেখি তো, যেমন আমি তোমাকে চিন্তা করি, আমি তুমি এরকম চিন্তা করি, আমি তোমাকে দেখাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তোমার দেখাই। যেমন ধরো আমি কোষ বিভাজন, এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, কোষ বিভাজন আমি চিন্তা করি, দেখো আচ্ছা কোষ বিভাজনে কি আছে, প্রথম থেকে একটা বিজ্ঞানীর নাম আছে স্যালামান্ডার, সামুদ্রিক স্যালামান্ডার। আচ্ছা ওয়াটার ফ্রেমিং, আচ্ছা বুঝছি, ওয়াটার ফ্রেমিং তো পাইটিসের নামকরণ করে। আচ্ছা পরের পৃষ্ঠায় মোটামুটি এমাইটোসিস নিয়ে লেখা আছে। আচ্ছা এমাইটোসিসের মধ্যে কি আছে, উদাহরণগুলো একটু পড়তে হইব, উদাহরণগুলো একটা ট্রিক্স দিয়ে পড়া যায়। আচ্ছা ওকে, এরপরে মোটামুটি শুরু হয়েছে কোষচক্র। কোষচক্রের মাঝখানে আমরা সেল সাইকেলের মধ্যে কি পড়তে হয়, জি1 জি2। আচ্ছা জি1 জি2 এর মধ্যে পার্সেন্টেজ গুলো পড়তে হয়, তুমি বলার চেষ্টা করবা জি1 এ 30 থেকে 40%, এস এ 30 থেকে 50%, জি2 তে 10 থেকে 20%। আচ্ছা কাজগুলো জানে কি, কাজগুলো হচ্ছে এই ধাপে কি কি ঘটে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কত পার্সেন্ট জানো, ইন্টারফেস হলো 90 থেকে 95%, মাইটোসিস 10 থেকে 10%। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে কি চিন্তা করা যায়, হ্যাঁ কোন কোন কোষ জন্য বিভাজিত হয় না, ওই যে পলাশ দিয়ে মনে রাখি আমরা, পেশি কোষ, লোহিত রক্ত কোন স্থায়ী কোষ। আচ্ছা ঠিক আছে, কোন কোষ জন্য বেশি বিভাজিত হয়, আচ্ছা কোন কোষ বিভাজিত হয়, ওই যে ভ্রূণ কোষ, ভাজক কোষ বিভাজিত হয়। আচ্ছা ঠিক আছে বুঝছি, মোটামুটি হ্যাঁ পড়াগুলো বুঝছি। সেল সাইকেল যেন কে প্রবর্তন করেন, বিজ্ঞানের নামটা মনে করার চেষ্টা করি তো। আচ্ছা কোষ বিভাজন যদি বেশি হয়ে যায়, অনিয়ন্ত্রিত মাইটোসিস সংখ্যাটা মনে করার চেষ্টা করি তো, দেখি তো পারি কিনা। আচ্ছা ঠিক আছে, মাইটোসিস আছে, মাইটোসিস ধাপগুলো দেখি তো ডিভিশন দিতে পারি কিনা। এই যে আমি চোখ বন্ধ করিয়া বা একটা বইটা না খুলে যে তুমি একটু ডিভিশন দিতে চাচ্ছ, হয়তো আধা ঘন্টা সময় লাগবে ডিভিশন দিতে পেবে, এটা যদি কেউ করতে পারে, যদি কেউ বলতে পারে, তুমি ধরে নিবে যে তোমার পড়া হয়েছে এবং তোমার মনে থাকবে বেশি। আমি আশা করি সরাসরি অভিনয় করে বুঝাইতে পারছি, ঠিক আছে? সরাসরি আশা করি অভিনয় করে বুঝাইতে পারছি যে আসলে জিনিসটা কিভাবে করবা, ঠিক আছে? গাইডলাইনের মতো গাইডলাইন একটা হলে যথেষ্ট, ঠিক আছে? বারবার 50 জনের থেকে 50টা গাইডলাইন লাগে না, বুঝছো? মেন্টর, একজন দক্ষ মেন্টর একটা হলে যথেষ্ট। আচ্ছা একজন কোশ্চেন করছে ভাইয়া, আচ্ছা তোমরা আমাকে একটু বলবা বুঝছো কিনা কথাগুলা। আচ্ছা আচ্ছা আমি একটা কোশ্চেন পাইতেছি, আমি কোশ্চেনের আনসার দিয়ে দিই। এর আগে একটা কোশ্চেন করছে একজন যে ভাই আমি তো আগে আপনাদের বিবেচনা ছিলাম, তো সব ক্লাস তো আমাদের করছিলাম, তাই এখন বেশি ক্লিয়ার ছিল। তো এই তো সাম্মি আক্তার মৃত্যুর ব্যাপারটাই, যে দেখো সাম্মি আক্তার মৃত্যু, তুমি যেহেতু আমাদের ক্লাসগুলো করছো, তো মোটামুটি আমাদের আমাদের ক্লাসগুলো কিভাবে পড়ায় তুমি শিখছো, হ্যাঁ? তো তোমার এখন ক্লাস করা তো বেশি জরুরি না, বেশি একটা জরুরি না। তোমার যদি মনে হয় যে ভাই কোনো একটা চ্যাপ্টার খুব ভুলে গেছি, চলেন আজকে আমি একটু লাইভ ক্লাস করে আমি ক্লিয়ার করে ফেলি, রিভিশন দিতে পারো। কিন্তু তোমার ম্যাক্সিমাম ক্লাস তো করা আছে, তুমি তো আমাদের পড়ানোর প্যাটার্নটা বুঝছো, তাই না? তোমার এখন ক্লাস করার বেশি একটা জরুরি না। তোমার যদি মনে হয় কোনো একটা খুব বেশি ভুলে গেছি, বারবার রিভিশন দরকার, বারবার একটু লাইভে করে দেখি, হ্যাঁ তখন তুমি আমার ক্লাসটা করবা, বুঝছো কিনা? তোমার জন্য ফরজ না, তোমার জন্য সুন্নতের মতো। আচ্ছা একটা কোশ্চেন আমি পাইতেছি যে ভাইয়া ঠিক আছে, আপনি আমাদেরকে বুদ্ধি দিলেন যে সর্বোচ্চ প্রিপারেশন নিতে হলে আমি সবকিছু করতে হবে, বুঝছি। এখন একটা কোশ্চেন করতেছে যে মেইন বইয়ের সাথে এক্সট্রা ইনফোটা কিভাবে গুছাবো, ঠিক আছে কিনা? এক্সট্রা ইনফোটা একই সাথে কিভাবে গুছিয়ে পড়বো, ঠিক আছে? ভাই আপনি আমাদেরকে বলছেন যে সর্বোচ্চ প্রিপারেশন নিতে হইব, সব পড়তে হবে, বুঝছি। তাহলে প্রশ্ন হইলো যে ভাই যে মেইন বইয়ের সাথে একই সাথে আমি কিভাবে এক্সট্রা ইনফোর সাথে গুছিয়ে পড়বো, ঠিক আছে? এক্ষেত্রে জিকে ইংলিশে তো আর এক্সট্রা ইনফো নাই, বা ভাই ফিজিক্স কেমিস্ট্রি থেকে এক্সট্রা ইনফো পড়তে হবে কিনা, আমি পুরোটা কোশ্চেনের আনসার দিয়ে দিই একসাথে, ঠিক আছে? আনসার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে এক্সট্রা লাগে না, তুমি মনে রাখতে পারবে না। যদি কেউ পারে ভালো, ভালো ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো, পারলে ভালো, খুব ভালো। তবে আগে সত্য কি, আগে শর্ত হইলো ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি মেইন বইটা, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার, পড়ার পর হাজারি স্যার এবং ইসাক স্যারের অনুসরণী এমসিকিউ ভালো করে সলভ করার পর, ভালো করে সলভ করা মানে কি, আরেকটা প্রশ্ন চলে আসে, ভালো করে সলভ করা মানে কি, ঠিক আছে? এটা মানে একটু বুঝতে হবে, না বুঝলে তুমি তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে না পুরো। কোশ্চেন সলভ করা মানে কি, মানে হচ্ছে শুধু কোশ্চেনের উত্তর জানা না, মানে কোশ্চেন পড়ছো উত্তর জানছো এটা না। তোমাকে কোশ্চেন সলভ করার সময় এমসিকিউতে, তুমি যখন একটা এমসিকিউ পড়ার সময় একটা কোশ্চেন যখন শিখতেছো, চারটা এমসিকিউ, একটা অপশন আছে না, তোমাকে চারটা অপশন অ্যানালাইজ করে পড়তে হবে। অর্থাৎ একটা আনসার হইলো, বাকি তিনটা কেন আনসার হইলো না,
এই জিনিসটা তুমি বুঝে পড়বা। এবং এই রিলেটেড কোনো কোশ্চেন ভাইয়া এখনো বুঝতেছি না, একটা এক্সাম্পল দিয়ে বলেন তাহলে ভালো হইব। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিয়ে বলি, দেখো তাহলে ভালো করে বুঝতে পারবা। একবার সিম্পল একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, তুমি আরো ভালো করে জিনিসটা তোমার ক্লিয়ার হবে। আমি আগেও বলছি বা অনেকে জিনিসটা হয়তো বুঝো। ধরো তোমাকে প্রশ্ন করলো এস ব্লকের মৌল সংখ্যা কয়টি। আচ্ছা কেউ হয়তো বা রেকর্ড করতেছো, কইরো, না করলে এগুলা পরে আবার আলাদা করে বলাটা খুব টাফ হয়ে যাবে। তো কি বলতেছি, ধরো প্রশ্ন করলো এস ব্লকের মৌল সংখ্যা কয়টি, ঠিক আছে। এখন আনসার কতটি? 14টি। তুমি শুধু একটুকি পারবা না, তুমি পারবা, ঠিক আছে ভাই, এস ব্লকের মৌল সংখ্যা 14টি পড়লাম, তাহলে বাকি ব্লক গুলোর মৌল সংখ্যা কয়টি এটা পড়ে ফেলবো। বুঝছো কিনা? এই যে যেই ব্যাপারটা এরকম, যেই টপিক থেকে এমসিকিউটা আসছে ওই টপিকটা পুরোটা পড়ে ফেলা, এটাকে বলে ভালো করে এমসিকিউ সলভ করা। এবং বাকি চারটা অপশন কেন হলো না বুঝতে পারা, ঠিক আছে। দেখো একটা ব্যাপার তুমি স্বীকার করো না করো, সত্যি কথা, কি কথা, যে আমরা যতই পণ্ডিত হই না কেন, যতই পারি না কেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন আমরা একটা এমসিকিউ দেখাতে যাই, তখন আমরা, আমি জানি শিওর আনসার এটা, তারপরে কেন জানি মনটা একটু খুসখুস করে, বাকি তিনটা অপশন একটু তাকাই, তাকাই একটু দেখি বাকি তিনটা অপশন বাদ দিয়ে এটা হয় কিনা। আমার কাছে এটা মনে হইতো আর কি, ঠিক আছে। যে ধরো তুমি বাংলাদেশের রাজধানী ঢাকা জানো, এরপর মনে হইব দেখি তো বাকি অন্য অপশনে অন্য কিছু লেখা আছে কিনা, ঢাকার জায়গা মাকা লেখা আছে কিনা, এটা সেক্টরটা দেখি, ঠিক আছে না, এরকম মনে হয় মাঝে মাঝে। এতে করে আমরা সময় নষ্ট করে ফেলি, বুঝছো কিনা। তো আমি এটাই বলতে চাই যে আমরা যতই যেমন একা রেখে যে দুই, একা রেখে যে যোগ করলে যে দুই হয় এটা সবাই জানে, কিন্তু তারপরে পরীক্ষার হলে বসে জানে কেন জানে মনে হয় এটা কি হইব নি আবার, ঢাকা মনি, এটা কি হইব, মানে আমরা শিউলি দেখাইতে পারি না। এজন্য যেটা হয়, যেটা বলতেছিলাম যে এই তুমি বেশি বেশি পরীক্ষা দিয়ে এটা কনফিডেন্সটা বাড়াইতে হবে, বুঝছো। তো যেটা বলতেছিলাম মেইন কথা, মেইন টপিক, যে যখন একটা টপিক থেকে এমসিকিউ আসবে টপিকটা বলে ফেলতে হবে, বাকি অপশন গুলো বাদ দিয়ে আনসার করার চেষ্টা করতে হবে। তো যেটা বলতে চাই যে বাদ দিয়ে যে আনসার করার দক্ষতা, এখানে স্পিড বাড়াইতে হবে তোমাকে। কারণ আমরা যতই পারি না কেন মেইন ভর্তি পরীক্ষায় গিয়ে আমরা হচ্ছে ওই বাদ দিয়ে আনসার করি, বুঝছো কিনা। এই জন্য বাদ দিয়ে যে আনসার করার, তিনটা অপশন বাদ দিয়ে যে আনসার করার একটা স্পিডটা তোমাকে বাড়াইতে হবে, বুঝছো কিনা। তো আলটিমেটলি যেহেতু আমরা এই কাজটা করি, মেডিকেল ভর্তি পরীক্ষা বসে যেহেতু এই কাজটা করি, কারণ কেন আমরা করি বলতো, মনে হয় আল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা, এখানে যদি একটা এমসিকিউ ভুল করে ফেলি তাহলে তো শেষ, তাহলে একটা চিন্তা করে তাকাই এরকম মনে হইব তোমার কাছে, না ভুল কোন যাইতো না, ঠিক আছে না। এই জন্য তিনটা অপশন বাদ দিয়ে যে আনসার করার যে দক্ষতাটা বাড়াইতে হবে এবং স্পিডও বাড়াইতে হবে। এতে করে তোমাকে এটা কেমনে বাড়াবো ভাই, বেশি বেশি পরীক্ষা দেওয়া, বুঝছো, এছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে তো যে কোশ্চেন আমরা ছিলাম যে আসলে কিভাবে ম্যানেজ করবো একসাথে, তাহলে আমরা এটা বুঝে গেছি যে মাঝখানে একটা উত্তর পেয়ে গেছি যে কিভাবে আমরা একটা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। তো বলতেছি ভাই আপনি যে এত বুদ্ধি দিলেন, এরপরও তো বুঝতেছি না। ধরেন আপনি আমার এত কিছু বুঝালেন, এরপর আমি বুঝি না, ঠিক আছে। আপনি আমার যতভাবে বুঝান আমি বুঝি না মনে করো, ঠিক আছে। আরো আরো সহজ উপায় আছে তোমার কাছে, শাওন ভাইয়ার যে ইউটিউব চ্যানেলে ফ্রি, তোমরা তো ফুল বেসে যারা আছে তারা তো কোনো কথাই নেই, যারা ফুল বেসে নাই তারা একটু দেখবা, অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে অনুশীলনীর এমসিকিউ। তো শাওন ভাই এভাবে কিন্তু সলভ করাইছে, বুঝছো কিনা। ধরো তোমার প্রাস থেকে, গতিবিদ্যার প্রাস থেকে একটা এমসিকিউ আসলো, ঠিক আছে। তুমি কি শুধু উত্তরই পারবা না, প্রাস সম্পর্কিত সকল এমসিকিউ করে ফেলবা, প্রাস সম্পর্কিত সকল মানে প্রাসের পুরো টপিকটা বলে ফেলবা, এটাকে বলে সলভ করা। তাহলে ধরো আমি তোমাকে আশা করি বুঝতে পারছি যে এমসিকিউ কিভাবে সলভ করবো। আচ্ছা তাহলে বুঝতে পারছো যে আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে ছিলাম আর কি, ফিজিক্স কেমিস্ট্রির অনুশীলনী এমসিকিউ গুলা এভাবে সলভ করতে হবে। পাশাপাশি এক্সট্রা কি করবো, ইসাক স্যারের সাথে তপন স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের সাথে কবির স্যার, এইভাবে সলভ করবো। এবং বলতে পারো ভাই এতগুলো সলভ করার কি সময় আসেনি, এতগুলো সময় আছে দূর, এত সময় আছে নাকি। তো আমি তোমাকে এটা আশ্বাস দিতে পারি, তুমি যদি হাজারি স্যারের এমসিকিউ গুলা একটু ভালো করে সলভ করে ফেলতে পারো, তোমাকে অলরেডি শিখে ফেলছি ভালো করে সলভ করা মানে কি, ঠিক আছে। তো তুমি যদি এইভাবে ভালো করে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে, করে ফেলতে পারো, তাহলে তুমি দেখবে যে ম্যাক্সিমাম তুমি পারতেছো কবির স্যারের, অর্থাৎ এক্সট্রাটের যে অনুশীলনী তুমি ম্যাক্সিমাম পারতেছো তোমার কাছে, তুমি বুঝতে পারবা, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি হাজারি স্যার ভালো করে সলভ করে ফেলো, তুমি দেখবা যে কবির স্যারের ম্যাক্সিমাম তুমি সলভ করতে পারতেছো। তুমি যদি ইসাক স্যার ভালো করে সলভ করে ফেলো, তুমি দেখবে যে কবির স্যারের কি জানেন নাম, তপন স্যারের ম্যাক্সিমাম সলভ করতে পারতেছো, মানে কমন পাবা, তুমি ম্যাক্সিমাম কমন পাবা, তোমার খুব কমন তুমি থাকবে ইউনিক, বুঝছো। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ছিল ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে। এবার আছে বায়োলজি, আমাদের মেইনলি এক্সটেন্ট কোথায় পড়তে হয়, বায়োলজিতে কিভাবে ম্যানেজ করবো। দেখো যারা ফুল বেঁচে আসো তাদেরকে কিন্তু অলরেডি আমরা এক্সট্রা ইনফোর ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, বুঝছো কিভাবে করবা। এবং এক্সট্রা ইনফোর ক্লাসগুলো কিন্তু বেশি লং না, আধা ঘন্টা 40 মিনিট হাইস্ট, বেশি বড় হইলে 1 ঘন্টা, ঠিক আছে। বড় চ্যাপ্টার হইলে, যেমন কোষের গঠন অনেক বড়, এখানে 1 ঘন্টার মতো ক্লাসটা চলে গেছে, ঠিক আছে। তো যেটা বলতে চাই সেটা হলো, তুমি যেটা করবা ওই মেইন ক্লাসের পরে যদি পারো আর কি, চেষ্টা করবা এক্সট্রা ইনফোর ক্লাসটা সব করে ফেলার, ঠিক আছে। যারা ফুল বেসের বাইরে আছো তারা কি করবা, এক্সট্রা ইনফোর দাগানো পিডিএফ গুলো দেখবা, অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। আলিম স্যার, আজিব স্যার, মাঝে দেওয়া আছে এগুলা, ঠিক আছে, দেখবা।
তাহলে ভাই বলতে পারো ভাই ঠিক আছে এটা তো ভালো বুদ্ধি, কিন্তু সময় কই? ঠিক আছে না, তোমাদের মনে তো এই প্রশ্ন করতেছে সময় কই, ঠিক আছে না? হ্যাঁ, এটা সত্য কথা যে সময় আসলে কম। এক্ষেত্রে হয় তুমি ক্লাসের পর পরই শেষ করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে, অথবা পরে হইলো যেহেতু তুমি সেকেন্ড টাইম তোমাকে হাইস্ট প্রিপারেশন নিতে হবে, পরে হইলো কয়েকদিন পরে হইলো তুমি ক্লাসটা দেখে শেষ করে ফেলো। যেহেতু তোমার ক্লাস নিয়ে পড়াই দিতেছি সরাসরি, তোমার তো ভয় নাই যে ভাই এক্সট্রা ইনফো কেমনে পড়বো, কই পড়বো জানি না। তো ক্লাসের মধ্যে কি করা হচ্ছে, ক্লাসের এক্সট্রা ইনফো ক্লাসগুলোর মাঝখানে তোমাকে সরাসরি কোন এক্সট্রা ইনফোটা লাগবে, কেমনে লাগবে, কেমনে মনে রাখবা, এই ব্যাপারটা সব বোঝাই দেওয়া হচ্ছে, বুঝছো কিনা? এতে করে তোমার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাচ্ছে, মানে তুমি নিজে নিজে পড়ার একটা ভয়টা কেটে যাবে, বুঝছো কিনা? তো এইভাবে মেনটেন করবা। আর আরেকটা ভালো বুদ্ধি আছে এরকম যে এটা করতে পারলে বেটার। এই বুদ্ধিটা কি, যে ধরো তুমি হাসান স্যারের একটা চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে, ভুটানের একটা চ্যাপ্টার পড়ছো, করতে পারলে খুব ভালো হয়। এটা কি যে আলিম স্যারের যে এক্সট্রা ইনফো গুলো আছে, তুমি চেষ্টা এই কাজটা করতে পারলে খুব ভালো হইব যে ওই টপিকের উপরে এক্সট্রা ইনফো যেটা পাইছো সেটা মেইন বইয়ের মধ্যে লিখে ফেলা, বুঝছো কিনা? তোমার কাছে হয় তুমি এখন এই কাজটা তুমি দুইভাবে করতে পারো, হয় তুমি আলিম স্যারের এক্সট্রা পিডিএফ তুমি হয় পিডিএফ থেকে পড়তে পারো, অথবা তোমার সামর্থ্য থাকে তুমি বই কিনে নিয়ে চলে আসতে পারো। আমার কথা হলো যাদের একটু হলেও সামর্থ্য আছে চেষ্টা করো বইটা নিয়ে কিনে নিয়ে আসতে, এটা বেটার। কারণ তুমি সামনে 8-9 মাস পড়বা, বইটা একবার লস যাবে না, ঠিক আছে? চেষ্টা করো সেকেন্ড টাইম হিসেবে নিয়ে আসার, আমার পরামর্শ, এটা পার্সোনাল পরামর্শ। চেষ্টা করো আহ, বেশি আর্থিক সমস্যা না হইলে অন্তত আলিম স্যার এগুলো কিনে এনে পড়ার, ভালো হবে, বুঝছো কিনা? সরাসরি বই থেকে পড়ার পিডিএফ থেকে পড়ার পার্থক্য আছে, বুঝছো? কিনে আইন না কি করবা, ওই যে টপিকটা পড়বা মেইন বই থেকে, ওইটা চেষ্টা করবো ওই এক্সট্রা ইনফোটা ওই মেইন বইয়ের মধ্যে লিখে ফেলা যায় কিনা, এটা হয় সবচেয়ে বেস্ট। সবচেয়ে বেস্ট মানে মানে বেস্ট মানে তো সবচেয়ে বেশি ভালো, আমি সবচেয়ে বেস্ট মানে বেস্ট আর বেস্ট বলে দিলাম, যাও, বুঝছো? বেস্ট মিনস এটা সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? বেস্ট আর বেস্টেস্ট বলে দিলাম। হ্যাঁ, দুইটা অ্যালিং ফলো করো, সমস্যা নেই। হ্যাঁ, সিরিয়ালটা কিরকম হবে, মেইন বই পড়বা, মেইন বই পড়ার পর কোশ্চেন ব্যাংকে চলে যাবা, ঠিক আছে? বা এক্সটেন্ড পড়তে পারো, এক্সটেন্ড পড়লে সমস্যা নাই। মেইন বই এক্সটেন্ড হ্যাঁ ঠিক আছে, সালমান যে বলছে ভেবে পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে এক্সটেন্ড পড়লে মেইন বইয়ের সাথে পড়তে হবে এরকম না। কারণ কেন বলছি এই কথাটা, কারণ হচ্ছে তুমি তো সময় পাবা না। আমি জানি তোমরা অনেকে কথাটা মনে মনে ভাবতেছো ভাই মেইন বই তো পড়লাম, এক্সটেন্ড পড়তে গিয়ে তো সময় পাই না, বুঝছো না? চেষ্টা করো এক্সটেন্ড যদি পড়ে ফেলতে পারলে তো বেটার হয়। তো না বলতে পারলো পরে যাতে কভার করতে পারো, পরে যাতে পড়া পরে ফেলো আর কি, সেকেন্ড টাইমার হিসেবে বা সর্বোচ্চ প্রিপারেশন চিন্তা করে পড়বা পড়বা যেহেতু আমরা তোমাকে দিচ্ছি সাজাইয়া, তুমি পড়বা, ঠিক আছে? অর্থাৎ তোমার তোমার পক্ষ থেকে তোমার এমন যদি না হয় যে ভাইয়া এটা কেন পড়ি নাই, এই আফসোসটা যদি না থাকে, পরীক্ষার পরে তোমার যদি এই আফসোসটা না থাকে এটা কেন পড়লাম না, ইস যদি পড়তাম, কোনো ইজ যদি না থাকে মনের মধ্যে, তোমার মনের মধ্যে যদি কোনো ইস না থাকে এটা মনে রাখবা, ঠিক আছে? কোনো আফসোস যদি না থাকে, যদি প্রাউডলি এটা বলতে পারো ভাই যা কষ্ট করার লাগে সব করছি, যা পড়া লাগে ভাই সব পড়ছি, এবার আর আমার কিছু করার নাই, এই লেভেল কনফিডেন্স তোমার মধ্যে থাকে, বুঝছো? তাহলে তুমি জাতীয় মেধা টপ করতে পারবা। আর আমি তোমাকে প্রথমে কিন্তু প্ল্যানটা বলে দিছি যে জাতীয় মেধা টপ করার জন্য কি প্ল্যানটা করতে পারো, ঠিক আছে? যদি কাজে লাগাইতে পারো সবকা হইব সবকা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মোটামুটি কোশ্চেন গুলো কি আনসার দিতে পারছে কিনা? আমার মনের মতে আমি তোমাকে ম্যাক্সিমাম বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলোর আনসার ভালোভাবে দিতে পারছি আমার মনে হয়, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবো গ্রুপে গিয়ে এখন যে আজকে মূলত আমরা কি কি টপিকে আলোচনা করছি, তোমরা একটু বলার চেষ্টা করবা। এবং শোনো একটা কথা বলি, আমাদের আমাদের জুমটা কেটে যেতে পারে, 40 মিনিট প্রায় হয়ে গেছে, নতুন 40 মিনিট হয়ে গেছে প্রায়। আমি একটু বলি কয় মিনিট আছে আমি জানি না, আমি দেখতে পারতেছি না। শোনো একটু কথা শোনো, আজকে আমি তোমাকে যে যে কথাগুলো বলছি একটা সামারি আছে না সবগুলা কথা, এই সামারি গুলো খাতার মধ্যে লিখবা, ঠিক আছে? আমি গ্রুপে গিয়ে জিজ্ঞাসা করবো, তোমরা হয় টেক্সটে লিখে দিবা অথবা খাতার মধ্যে লিখে দিবা আমাকে, বুঝছো? টেক্সটের মধ্যে বা খাতার মধ্যে লিখে দিবা। কারণ কি বলতো, আমি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, তুমি নিজেও জানো, কিন্তু এই কথাগুলো তুমি 2 দিন পরে ভুলে যাবে, ঠিক আছে? এই কথাগুলো তুমি 2 দিন পরে দেখবে ভুলে গেছো। আজকে মনের মধ্যে সাহস হইতেছে, আই রাফি ভাই বলছে, আজকে একটা জোশ হয়েছে মনের মধ্যে, আজকে করা একটা পড়া দিব, ও সেরা সেরা রেজাল্ট করতে হবে, মনের মধ্যে একটা মানে একটা করা একটা মোটিভেশন আইছে, এই ওই দেখাই দিমু, কিন্তু 2 দিন পরে দেখবে হারিয়ে গেছো, বুঝছো? তো ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো রেগুলারিটি মেনটেন করা, ঠিক আছে? যে স্টুডেন্ট রেগুলারিটি মেনটেন করতে পারে, ঠিক আছে, একটু কম বেশি পড়ার সমস্যা নেই, রেগুলার করতে পারে সে ভালো করতে পারবে, বুঝছো? এটা মনে রাখবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো এটা, রেগুলার থাকা। রেগুলার সময় থাকতে পারে না, বুঝছো? মাঝখানে গিয়ে অনেকে হারায় যায়, ঠিক আছে? আর আমাদের এইরকম সেশন গুলো আমরা প্রতি সপ্তাহে আয়োজন করব, ঠিক আছে? গত ব্যাচে আমরা সপ্তাহে সপ্তাহে আয়োজন করতে পারি নাই, 15 দিনে করছি একবার, কিন্তু এবার আমরা সপ্তাহে সপ্তাহে করব, ঠিক আছে?
এবং আমাদের ফ্রি টাইম অনুসারে তোমাকে জানাই দিব, ঠিক আছে? দেখি তোমাদের কোশ্চেন আর আছে কিনা। ভাইয়া, হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় না আর কোশ্চেন আছে। আজকে আমি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিছি, মানে আমার পক্ষ থেকে, মানে আমার নলেজ অনুযায়ী আমি আমার 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 মনে হয় যে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি, ঠিক আছে? তোমরা যদি কাজে লাগাইতে পারো বুদ্ধিগুলা, অনেক অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? তো পোলাপাইনের কোশ্চেন শুনতে 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 আমার এগুলো সব উত্তর মুখস্থ, ঠিক আছে? কারণ আমার গ্রুপে যখন 1 লাখ মেম্বার, 1 ক্লাস গ্রুপে, তখন পর্যন্ত কেউ আমার চিনে না আমি যে ক্লাস নিতে পারি। তখন পর্যন্ত সবাই আমরা চিনে রাফি ভাইয়া হচ্ছে পোলাপাইনরে হেল্প করে এবং ভালো গাইডলাইন দেয়, একটু এটা চিনে। কিন্তু আমি যে ক্লাস নিতে পারি কেউ চিনে না। ক্লাস নিতে পারি চিনছে হচ্ছে তোমাদের ওই যে গত ব্যাচে যখন আমি বিজয় ব্যাচ শুরু করছি সেপ্টেম্বর মাস থেকে, আমি শৈবাল ছত্রাক দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে? এবং ওই ক্লাসটা দিয়ে আমি পরিচিতি পাইছি, এবং ওই ব্যাচে আমাদের গত ব্যাচে শুধু ওই শৈবাল ছত্রাক ক্লাস করার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমি যখন জিজ্ঞাসা করতাম আমার কোন ক্লাসটা করছো, ভাই শৈবাল ছত্রাক, ঠিক আছে? ওই সময় লাইটিং ভালো ছিল না, তো ক্লাসটা আসলেই ভালো হয়েছিল, মাঝে মাঝে নিজের ক্লাস দিয়ে দেখি, বুঝছো? এবং আমি তোমাদের যখন নতুন ক্লাসগুলো নেই, আমার ক্লাস দেখে আমি প্রিপারেশন নেই, বুঝছো? তোমাদের স্লাইড গুলো যখন রেডি করি, আমার আগের ক্লাস দেখে আমি প্রিপারেশন নিয়ে আমি তোমার স্লাইড রেডি করি। আসলে ক্লাসগুলো মানে আসলে ভালো হয়েছিল। তো এই হলো কথা। আচ্ছা, তোমরা দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। অনেকেই মিস করছো কিছু কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। আছে নাকি তোমাদের কোশ্চেন, বলো। আর কোনো কোশ্চেন আছে কিনা? আর কোনো অন্য অন্য কথাবার্তা বলতে চাও কিনা? সময় নষ্ট করার বুদ্ধি শুনতে চাও? এই, তোমরা কেউ এমন এমন কেউ আছো কিনা সময় কেমন নষ্ট করতে হয় শিখতে চাও কিনা? দেওয়া বুদ্ধি আছে, যতরকম তোমার কোশ্চেন আছে ততরকম উত্তর আছে। বলো, সময় কেমন কেমন নষ্ট করতে হয় বুদ্ধি ছেলে আমরা বলো, এটা শিখাইতে পারবো। বলতাম বলতাম। আচ্ছা, যদিও তোমরা এই বিষয়ে আমার থেকে বেশি এক্সপার্ট, যেমন কি হইতে পারে, রিলস দেখবা, ঠিক আছে? ফেসবুকে ঢুকবা, রিলস দেখবা, তারপর হচ্ছে নোটিফিকেশন চালু করে রাখবা, মেসেঞ্জারের নোটিফিকেশন চালু করে রাখবা, একটু পর পর মেসেজ চেক করবা, এবং একটু বেশি বেশি পোস্ট দিবা। পোস্ট দিলে একটু পর পর ফেসবুকে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে একটু পর পর নোটিফিকেশন চেক করতে হবে, এবং বেশি বেশি মানুষকে মেসেজ দিবা, বেশি বেশি মেসেজ আসবে, ঠিক আছে? বড় বড় গ্রুপ চ্যাট গুলোতে অ্যাড হইবা, ঠিক আছে? সময় নষ্ট করতে চাইলে বড় বড় গ্রুপ চ্যাট গুলোতে অ্যাড হইবা, একটু পর টুংটাং মেসেজ আসবে, তুমি গ্রুপের মধ্যে সময় নষ্ট করবা, ঠিক আছে? তারপর তুমি ঘুমাইবা বেশি বেশি কইরা, ঠিক আছে? বেশি বেশি রাত জাগতে পারো, তাহলে সারাদিন ঘুমাইতে পারবা, সময় নষ্ট হবে বেশি বেশি। এরপরে খাওয়া দাওয়া করবো না ভালো মতো, তাহলে তোমার বেশি ঘুম ধরবে। এরপরে ঘুম বেশি করছি, ঠিক আছে? আর কি আছে? বই বেশি একটা পড়া তোর দরকার নাই, ঠিক আছে? মাঝে মাঝে বই বই নিয়ে বসবা। আর কি আছে বুদ্ধি? মাঝে মাঝে ঘুরতে যাবে গা, মানে তো পড়ালেখা করে লাভ আছে, একদিন তো মরেই যাবো, তাহলে কি করবার বলো? মাঝে মাঝে ঘুরতে যাইবা। হ্যাঁ, ঠিক আছে। তো যেগুলা বলছি এগুলো না করলে টাইম সেভ হবে, বুঝছো? যেগুলা বলছি এগুলো না করলেই তোমার টাইম সেভ হবে। তোমাকে আমি ইনডিরেক্টলি এটাই মেসেজ দিলাম যে এই কাজগুলো করবা না, ঠিক আছে? আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে একটা জিএফ বানানো যায়, একজন কইছে একটা জিএফ বানানো যায় সময় নষ্ট করার জন্য। আচ্ছা, বুঝছো? উল্টা পাল্টা বুদ্ধি লাগলে আমার কাছে বলবা। আর কি আছে? আচ্ছা, বলছে অনেকে টাইম সেভ করতে, আচ্ছা টাইম সেভ করতে সেটা বলে ফেলছি। রাতে পড়ার অভ্যাস কিভাবে বাদ দিব, এই সলিউশন আমার কাছে না ভাই। কারণ আমি হচ্ছে সবসময় নিশাচর প্রাণী, আমি সবসময় রাত থেকে পড়া অভ্যাস, ঠিক আছে? এমন তোমার প্রশ্নটা হয়তো এরকম হইতে পারতো যে ভাইয়া রাতে পড়া ভালো নাকি দিনে পড়া ভালো, বা কখন পড়তে ভালো